আজ আপনি পড়াবেন না? একটু বসুন না। পড়াতে এসেছি, পড়িয়েই যাব। বাহিরে প্রচুর বৃষ্টি। বাহিরে বৃষ্টি, রুমে তো আর বৃষ্টি নেই। ঘন অন্ধকার, বিদ্যুৎ নেই। মিথিলার বাসায় জেনারেটরও বন্ধ। জানালা আলো ছায়ায় একটা শান্ত বিষণ্ণতা। মিথিলার স্যার অঙ্কোষ, বয়স প্রায় ৩০। মিথিলা ১০ম শ্রেণীর শিক্ষার্থী, বয়স প্রায় ১৭। অঙ্কোষ তাকে রোজ পড়াতে আসে ঠিক বিকেল ৫টায়, আর সন্ধ্যা ৬:৩০, আর সন্ধ্যা ৬:২০ চলে যায়। ১ মিনিটও উপর নিচ হয় না তার। অঙ্কোষ অনেক হিসেবি এবং চুপচাপ আর গম্ভীর একটা লোক, তবে মিথিলা খুব চটপটে। মিথিলার বাবা এবং অঙ্কোষের বাবা একে অপরের বন্ধু। অঙ্কোষ ভালো একজন স্যার, তাই মিথিলার বাবা অঙ্কোষকে মিথিলাকে পড়ানোর দায়িত্ব দেন। অনেক মাস ধরেই অঙ্কোষ মিথিলাকে পড়ায়। মিথিলাও পড়াশোনায় ভালো, তবে পড়া চুরি করা তার অভ্যাস। এত মাসেও মিথিলা অঙ্কোষ স্যারকে উন্মোচন করতে পারেনি, কারণ লোকটা ভীষণ রাগী এবং পড়াশোনা ছাড়া তিনি বাড়তি কথা বলেন না। মিথিলাও কম না। স্যারের কড়া নিষেধ থাকা সত্ত্বেও নানা রকম প্রশ্ন করে সে অনেক কথাই বলে। আপনি তো এত নিয়মিত, এত হিসেবি, কিন্তু আমি না। আমি তো মানুষ। তাহলে আমাকে কি তোমার মানুষ মনে হয় না? না, আমার মনে হয় আপনি একটা রোবট, আস্ত একটা রোবট। স্যারের সাথে কেউ এভাবে কথা বলে? এতদিনে কিছু শেখাতে পারলাম না তোমায়। স্যার, এত কিছু শিখে কি হবে? অনেক হয়েছে, বই বের করো, এখন কথা বলার সময় না। এত সুন্দর আবহাওয়া, এই বৃষ্টির মধ্যে একটা কড়া ঘুম হবে, আর আপনি আমাকে পড়াতে এসে পড়েছেন। আচ্ছা স্যার, আপনার মনে হয় না এই বৃষ্টির মধ্যে আপনি আমাকে শুধু শুধু পড়াতে এসেছেন? বেশি হয়ে যাচ্ছে, পড়া শুরু করো। এমন করলে তোমাকে শাস্তি দিব। স্যার, শাস্তি তো দিচ্ছেনই, আর কত দিবেন? উফ, জীবনটাই তেনা তেনা। এই বলে মিথিলা বই বের করে পড়া শুরু করে দিল। মিথিলা খুব চঞ্চল, অনেক ফাজিল একটা মেয়ে। যখন অঙ্কোষ তাকে প্রথম দিন পড়াতে আসে, তখনই অঙ্কোষের উপর ক্রাশ খেয়ে উল্টিয়ে থাকে সে। তখনই মনে মনে ফন্দি আঁটে অঙ্কোষকে পটিয়ে নিজের জীবন সঙ্গী বানাবে, কিন্তু অঙ্কোষ তাকে পাত্তাই দেয় না, আরও উল্টো পিচ্চি বাচ্চা বলে খেপায়। কদিন বাদে তোমার এক্সাম, আর তুমি হেলামি করছো। স্যার, হেয়ালি কখন করলাম? এই অন্ধকারে আপনার পড়াতে কষ্ট হবে তাই বললাম। ও আচ্ছা, তাই? আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি তোমার পড়াশোনা নিয়ে ভাবো। অন্ধকারে কিছু চোখে দেখছি না। নাটক বন্ধ করো। পিচ্ছি একটা মেয়ে এত নাটক জানে কিভাবে? স্যার, আপনি পিচ্ছি না। হ্যাঁ, তুই বড় মানুষ, এখন পড়ো। যথেষ্ট আলো আছে রুমে। আর এরপরও তোমার সমস্যা হলে যাও, মোমবাতি নিয়ে আসো। মোমবাতি? কানে কম শোনো? তুমি দেখি চোখেও কম দেখো, আর কানেও কম শোনো। অপমান করছেন কিন্তু স্যার। অঙ্কোষ ধমক দিয়ে বলল। যাও, মোমবাতি নিয়ে আসো। মিথিলা শুধু রাগে নাক ফুলাচ্ছে। এই মানুষটার সাথে আর পারে না সে। এত রাগী জিদ্দি লোকের কাণ্ডে মিথিলার জীবন তেজপাতা। জোর কদমে হাঁটা দিয়ে নিজের মায়ের কাছে গিয়ে জোরে জোরে বলতে লাগলো মিথিলা। মা, কই তুমি? কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? মোমবাতি কোথায়? মোমবাতি দাও আমাকে একটা। মোমবাতি তো নেই, তাও খুঁজে দেখি। আমার রুমে একটা থাকতে পারে, খুঁজতে হবে। খুঁজে দাও। আচ্ছা, দিচ্ছি। অনেকক্ষণ পর মোমবাতি খুঁজে নিয়ে আসলেন এবং মিথিলার হাতে দিলেন। মিথিলা মোমবাতি জ্বালিয়ে রুমে নিয়ে গেল। গিয়ে দেখল অঙ্কুশ চুপচাপ এক ধ্যানে জানালার দিকে তাকিয়ে আছে। চেয়ারে বসা সুদর্শন পুরুষ অঙ্কুশ, যাকে দেখলে মিথিলার মাথা ঠিক থাকে না। নিজের উপর নিজেই খ্যাপা, কেননা সে না চাইতেও এই সিনিয়র একজন বজ্জাত স্যারের প্রেমে পড়েছে, যে কিনা তার বয়সের চেয়ে অনেক অনেক বড়। হঠাৎ অঙ্কুশ ঘুরে তাকায় মিথিলার হাতে মোমবাতি দেখে বলে, পিছনে এসে ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন? মাত্রই তো আসলাম। তাড়াতাড়ি বসে পড়া বের করো। অনেক সময় অপচয় হয়ে গিয়েছে, কিন্তু পড়া কিছুই হয়নি। অনেক তো পড়লাম, আর কত? কোথায় পড়লে তুমি? আমি আসার পর থেকে ঘ্যান ঘ্যান করে আমার মাথা খেলে, তারপর আবার মোমবাতি আনতে গিয়ে 1 ঘন্টা লাগালে। তাহলে বলছেন এই বৃষ্টিতে আমাকে পড়াতে আসা আপনার বৃথা গেল? সময় বৃথা যাওয়ার জন্য আমি পড়াতে আসিনি, প্রয়োজন হলে দেরি করে ছুটি দিব, তারপরও পড়া শেষ করে দিয়েই যাব। স্যার, আপনি একদিনও ছুটি দেন না। আমার তো মনে হয় আপনি আমাকে আমার বিয়ের দিনেও ছুটি দিবেন না। সেটা তো বিয়ের দিন দেখা যাবে, এখন বই বের করে পড়া শেষ করো। মিথিলা উপর উপরে রাগ দেখালেও অঙ্কুশ তাকে বেশিক্ষণ ধরে পড়াবে বলে ভিতরে ভিতরে সে অনেকটা খুশি। অঙ্কুশের তেড়া তেড়া কথাও যেন মিথিলার ভালো লাগে,
ইচ্ছে করে সে স্যারকে রাগায়। কিছুক্ষণ পর মিথিলা পড়া শেষ হলে অঙ্কুশ মিথিলাকে বিদায় জানিয়ে ছুটি দিয়ে দেয় এবং বাসায় চলে যায়। অঙ্কুশের বাসায় তার মা বাবা ও 2 বোন আছে। বড় বোন শম্পার বিয়ে হয়েছে আর ছোট বোন রূপা কলেজে পড়াশোনা করে, আর অঙ্কুশ মেজো। অঙ্কুশ বাসায় ফিরতেই তার মা বলতে লাগলেন, এসেছিস? তোর জন্যই অপেক্ষা করছিলাম। কেন মা? তোকে কত বললাম এই তুফান বৃষ্টিতে বাইরে যেতে হবে না, তবুও গেলি। দেখ তো বেঁচে কি অবস্থা তোর। ব্যাপার না, আমি ঠিক আছি। তুমি কি বলবে বলো, আমার কাজ আছে। দেখ কত সুন্দর সুন্দর মেয়ের ছবি নিয়ে এসেছে ঘটক। মেয়ের বয়স 23-24 হবে। মা, আমি তোমাকে কতবার বলেছি আমি এখন বিয়ে করব না। মরে যাওয়ার আগে কি ছেলের বউ দেখে যাব না? আর কত দেরি করে বিয়ে করবি? রাজি হয়ে যা না। মা, আমি আগেও বলেছি এসব আমাকে বলবে না। আর আমি বিয়ে করলে এত ছোট মেয়েকে বিয়ে করব না। মেয়ের বয়স প্রায় আমার সমান হওয়া উচিত। পাগল হয়ে গেছিস? তোর সমবয়সী মেয়ে কোথায় খুঁজে পাবো? জানি না আমি, তবে এখন বিয়ে নিয়ে ভাবতে চাই না। বয়স তো কম না তোর, আর কবে ভাববি বিয়ে নিয়ে? উফ মা, অনেক হয়েছে, আমি রুমে গেলাম। অঙ্কুশের মা অঙ্কুশের বিয়ে নিয়ে বেশ চিন্তিত। অঙ্কুশ একজন ভালো স্যার, পাশাপাশি নিজের কোচিং সেন্টারও আছে তার, ভালো আয় রোজগার, তবে এখনও বিয়ে করছে না। অন্যদিকে মিথিলা রোজ অঙ্কুশকে নিয়ে নানা রকম স্বপ্ন দেখে বেড়ায়। কল্পনার জগতে অঙ্কুশের সাথে সুন্দর সুন্দর মুহূর্ত সে ভাবে। এমনকি স্কুলে গেলেও সে অঙ্কুশকে নিয়ে ভাবে। ক্যান্টিনে বসে যখন মিথিলা অঙ্কুশকে নিয়ে ভাবছিল, তখনই তার বান্ধবী অন্তরা বলে ওঠে, কি রে, আজকাল কোথায় মন থাকে তোর? মন কোথায় থাকে নিজেও জানি না। মানে কি? আমাকে বল তো, কি হয়েছে তোর? তুই কি রাতুলকে নিয়ে ভাবছিস? থুর, রাতুলকে নিয়ে কেন ভাববো? তুই জানিস না কি জানি না? রাতুল তোকে পছন্দ করে, অনেক দিন যাবৎ তোকে পছন্দ করে, আমাদের সবাইকে বলেছে। কি বলছিস? সত্যি, শোন না, এত বড় লোক আর হ্যান্ডসাম ছেলেরে রিজেক্ট করিস না প্লিজ বান্ধবী। ধুর, কি সব বলছিস? আমি রাতুলকে পছন্দ করি না, ও শুধু আমার সামান্য বন্ধু। তাহলে পছন্দ করা শুরু করে দে। উফ, আমি অন্য কাউকে পছন্দ করি। কি মানে? সত্যি? হ্যাঁ। কে সে? অঙ্কুশ স্যার আমার প্রাইভেট টিচার আর বাবার বন্ধুর ছেলে। কি বলিস? ওই যে রাগী স্যারটা? তুই কি পাগল? ওই স্যার তোর থেকে অনেক সিনিয়র। সিনিয়র তো কি হয়েছে? ভালোবাসা ভালো লাগা কি বয়স মানে নাকি? ক্লাসের এত সুন্দর ছেলে তোকে পছন্দ করে, আর তুই তাকে পাত্তা না দিয়ে ওই রাগী স্যারকে পছন্দ করিস? আমার বোনরা তার কোচিংয়ে পড়ে, সে নাকি অনেক রাগী। কে আমাকে পছন্দ করে আমার যায় আসে না, কিন্তু আমার তো অঙ্কুশ স্যারকেই লাগবে। ওই স্যারকে তোকে আদৌ পছন্দ করবে? আমার তো মনে হয় কখনো না। উফ, তোরা তো ভাবা লাগবে না, আমার কাছে প্ল্যান আছে। আচ্ছা চল ক্লাসে যাই। আচ্ছা। মিথিলা কলেজ শেষ করে বাসায় আসলো। ফ্রেশ হয়ে খেতে খেতে ফোন ঘাঁটতে লাগলো। তখনই অঙ্কুশের প্রোফাইলে ঢুকে অঙ্কুশের ছবিগুলো দেখে মুচকি হাসতে লাগলো। হুট করে প্রোফাইলে দেখতে পেল কাল অঙ্কুশের জন্মদিন। মুখে খাবার নিয়েই চোখ বড় বড় করে ভালোভাবে সে তারিখটা দেখতে লাগলো। ভালোভাবে দেখার পর চেয়ার থেকে তাড়াহুড়ো করে উঠে কোনো মতে হাত ধুয়ে দাঁড়িয়ে খাবার রেখে রুমে দৌড়ে গেল। মিথিলার এমন কাণ্ড দেখে তার মা আশ্চর্য হয়ে মিথিলার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কিরে, খাবার শেষ না করে উঠে পড়লি কেন? আর এত তাড়া কিসের তোর? মা, একটা জিনিস ভুলে গিয়েছিলাম, হঠাৎ মনে পড়েছে। আমাকে এখন বাইরে যেতে হবে। এই দুপুরবেলা কোথায় যাবি তুই? মা, অন্তরার কাছে আমার বইগুলো রয়ে গেছে, সেগুলোই আনতে যাব। এক্ষুনি এসে পড়বো। উফ, তোকে নিয়ে আর পারি না। আচ্ছা যা, তাড়াতাড়ি আসবি। আচ্ছা মা। মিথিলা মনে মনে বলতে লাগলো, সরি মা, তোমাকে মিথ্যা কথা বললাম। কেননা কাল মিথিলার স্কুল বন্ধ, আর একটু পর মিথিলার বাবা বাসায় এসে পড়লে মিথিলাকে বাইরে যেতে দেবে না। তাই বাবা আসার আগেই সে অঙ্কুশের জন্য গিফট কিনতে চলে যায়, যেটা আজ রাতে রেডি করে কাল অঙ্কুশকে উপহার দিবে। বাসার নিচে নেমেই একটা রিক্সা করে দোকানে চলে যায় সে। দোকানে গিয়ে ভাবতে লাগে কি উপহার দেওয়া যায়। এই ভাবতে ভাবতেই মিথিলার চোখ পড়ে একটা সুন্দর ঘড়ির উপর। আঙ্কেল, সেই ঘড়িটা আমাকে দেখান তো। ঘড়িটা তো অনেক সুন্দর, আমার এটাই চাই। না, আপনি আমাকে বক্স আর পেপার দিন, আমি বাসায় যেয়ে নিজেই প্যাক করে নিব।
ঘড়ির সাথে কিছু চকলেটও কিনে নিল মিথিলা। বাসায় গিয়ে রুমের ভিতরে নিজের ড্রয়ারের ভিতর লুকিয়ে রাখলো সব। রাতে সব তৈরি করে রাখবে, কেননা কাল তার প্রিয় মানুষের জন্মদিন। এগুলো ভাবতে না ভাবতেই অঙ্কুশ স্যারের আগমন। হঠাৎ স্যারকে চোখের সামনে দেখে চমকে যায় মিথিলা। তাড়াহুড়ো করে দাঁড়িয়ে বলতে লাগে, আসসালামু আলাইকুম স্যার, আমি আপনাকে দেখিনি। ওয়ালাইকুম আসসালাম। খেয়াল থাকলে তো দেখবে, আর আজকাল তোমার খেয়াল কোথায় থাকে খোদা জানে। সরি স্যার। বই বের করো। স্যার, আজ সব বই বের করি? কেন? আসলে আজ সব বই পড়বো, সামনে পরীক্ষা তো তাই। বাহ, তুমি আজ নিজ থেকে পড়তে চাইছো, আমি তো অনেক অবাক। পড়াচোর মেয়েটা ভালো হয়ে গেল। স্যার, আমি আগে থেকেই ভালো ছিলাম। ও তাই নাকি? আচ্ছা বের করো সব বই, আজ সব বই পড়াবো। টেবিলে বসে মিথিলা মুচকি হাসে, কেননা মিথিলা চায় অঙ্কুশ বেশি সময় তার সাথে থাকুক। তাই সে আজ সব বই পড়বে বলে অঙ্কুশকে আটকায়। আর অঙ্কুশও কম না, পড়ানোর সুযোগ পেলে পড়াতেই থাকে। পান্দার যেন কোনো ক্লান্তি নেই। অঙ্ক বুঝিয়ে দেওয়ার সময় অঙ্কুশের হাতের সাথে মিথিলার হাতের ছোঁয়া লাগে। মিথিলার তো খুব ভালো লাগছিল, কিন্তু অঙ্কুশ এইসব পছন্দ করে না। তাই মিথিলা বা অন্যান্য স্টুডেন্টের থেকে সে দূরেই থাকে। অনেক সময় পড়ানোর পর মিথিলা বলে ওঠে, স্যার, একটু চা করে আনবো? না, পড়ানোর সময় কিসের খাওয়া? স্যার, চা খেলেই তো ব্রেন ফাস্ট চলবে। মিথিলার এমন কথা শুনে অঙ্কুশ মুচকি হাসে। অঙ্কুশকে আজ প্রথম হাসতে দেখে মিথিলার তো ভীষণ ভালো লাগে। কিছু না বলেই চেয়ার থেকে উঠে চা বানাতে রান্নাঘরে চলে যায় সে। উনুনে আগুন জ্বালিয়ে চা বসিয়ে দেয়। মিথিলার মা রান্নাঘরে এসে বলতে লাগেন, কি করছিস? আমাকে বলতি। চা বানাচ্ছি মা, স্যারকে দেব। আচ্ছা দে, আমাকে, আমি বানিয়ে দিচ্ছি। না মা, আমি করছি, তুমি আমাকে 5 মিনিট লাগবেই। আচ্ছা ঠিক আছে, তুই চা বানা, আমি অঙ্কুশের কাছে যাই। আচ্ছা। মিথিলার মা মিথিলা রুমে ঢুকতেই অঙ্কুশ দাঁড়িয়ে তাকে সালাম দিল। কেমন আছো বাবা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালোই আছি। তো বাসায় সবার কি অবস্থা? সবাইকে একদিন নিয়ে আসো। তোমার মা বাবা আজকাল আসেনি না? মা একটু অসুস্থ আন্টি। কি বলো, কি হয়েছে? হালকা জ্বর। দোয়া করি সুস্থ হয়ে যান। আমি সময় করে দেখতে যাব। আচ্ছা আন্টি। ইতিমধ্যে মিথিলা চা বানিয়ে আনলো। আচ্ছা বাবা, তুমি চা খাও, পরে কথা হবে। মিথিলার মা চলে গেলেন। মিথিলা অঙ্কুশকে চা দিয়ে নিজেও চেয়ারে বসে চা খেতে খেতে বলল, চা খেয়ে দেখেন তো কেমন হয়েছে। আচ্ছা খাচ্ছি, তবে পড়াটা শেষ করো। এখন কি খাওয়ার সময়ও পড়বো? উফ, আচ্ছা ঠিক আছে, খেয়ে পড়ো। অঙ্কুশ হাতে গ্লাস নিয়ে নিজের ঠোঁটের সাথে গ্লাস লাগিয়ে যখন চা চুমুক দিচ্ছিল, তখন মিথিলা হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। কি গোলাপি ঠোঁট তার! চা খেতে সময় একটা মানুষকে এত সুন্দর লাগে। অদ্ভুত রকমের সুন্দর মানুষটা। অঙ্কুশ মিথিলার দিকে তাকাতেই মিথিলা চোখ ঘুরিয়ে নেয় আর বই নাড়াচাড়া করতে থাকে। তখনই অঙ্কুশ বলে, চাটা ভালো হয়েছে, আমি এইরকমভাবেই চা খাই। তাই নাকি? হুম। অঙ্কুশের মুখে নিজের প্রশংসা শুনে মিথিলার তো মনে মনে লাড্ডু ফুটতে লাগলো। মিথিলা মাথা নিচু করে মুচকি হেসে বই পড়তে লাগলো। পড়া শেষ করে অঙ্কুশ চলে গেল। আজ বেশি সময় পড়িয়েছে মিথিলাকে। অঙ্কুশ চলে যাওয়ার পরই মিথিলা অঙ্কুশের জন্য আনা উপহারগুলো নিজের হাতে প্যাকেট করতে লাগলো আর ভাবল স্যার কি আদৌ এই উপহার গ্রহণ করবেন কিনা। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিয়ে সব কাজ শেষ করে শুয়ে পড়ল। এই পাশ ওই পাশ হয়ে অঙ্কুশের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল মিথিলা। স্কুল বন্ধ থাকায় দেরি করে ঘুমাচ্ছে সে। মা ডাকছে কিন্তু মিথিলার পাত্তা নেই। উঠ, আর কত ঘুমাবি? উফ মা, ঘুমাতে দাও। আচ্ছা ঘুমা, তবে আমি বাইরে যাচ্ছি। ঘুম চোখে মিথিলা বলতে লাগলো, কোথায় যাচ্ছ মা? অঙ্কুশের মাকে দেখতে যাচ্ছি, তিনি নাকি অসুস্থ। এই কথা শোনা মাত্রই এক লাফে বিছানা থেকে উঠে দাঁড়ালো মিথিলা। 1 সেকেন্ডেই তার চোখ থেকে ঘুম যেন হাওয়া হয়ে গেল। চোখ বড় বড় করে বলতে লাগলো, তুমি অঙ্কুশ স্যারের বাসায় যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। আমিও যাব। তুই না ঘুমাবি? না, ঘুম নেই, আর অঙ্কুশ স্যারের মাকে দেখতে যাব, চলো। আচ্ছা আমি চেয়ারে বসি, তুই ফ্রেশ হ। দ্রুত মিথিলা তৈরি হয়ে নিল অঙ্কুশের বাসায় যাওয়ার জন্য। আর অঙ্কুশের জন্য ড্রয়ারে রাখা উপহারটা নিজের ব্যাগে করে নিয়ে নিল সে।
বাসা থেকে বের হয়ে মিথিলা আর তার মা অঙ্কুশের বাসায় রওনা দিল। কিছু সময়ের মধ্যে তারা দুইজন পৌঁছে গেল সেখানে। মিথিলার মাকে দেখে অঙ্কুশের মা বেশ খুশি হলেন। মিথিলা বাহিরের ড্রয়িং রুমে বসে থাকাকালীন আশেপাশে দেখছিল। মিথিলা ভাবছিল অঙ্কুশ স্যারের সাথে যদি একটু দেখা হয় তবে কতই না ভালো হবে। তাই আর ধৈর্য ধরতে না পেরে বলে বসল মিথিলা। আন্টি, অঙ্কুশ স্যার কোথায়? মা, ও তো বাহিরে, হয়তো একটু পর চলে আসবে। কেন, কোনো কাজ আছে নাকি? না, অঙ্কুশ স্যারকে দেখলাম না, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা আন্টি, আমি একটু বাসাটা ঘুরে দেখি। এটা আবার জিজ্ঞেস করা লাগে? যাও ঘুরে দেখো। আচ্ছা। সুযোগ বুঝে মিথিলা বাসা ঘোরার বাহানা দিয়ে অঙ্কুশের রুমে চলে গেল। গিয়েই অঙ্কুশের বিছানা চাদরে নিজের হাত বুলিয়ে অঙ্কুশকে অনুভব করতে লাগলো। তখনই হুঁশ ফিরে আসতেই সে নিজেকে সামলিয়ে বলতে লাগলো, ধুর, কি যে করছি, প্রেমে পড়ে মগ্ন হয়ে গেছি, পাগল হয়ে গেছি। এইসব বাদ দিয়ে গিফটটা রেখে যাই দ্রুত, স্যার আসার আগেই। এই বলেই অঙ্কুশের টেবিলে নিজের দেওয়া উপহার আর একটা চিঠি মিথিলা রাখে এবং রেখেই সে যখন অন্যদিকে ঘুরে নিজের ব্যাগের চেন লাগাতে যায় তখনই পিছন থেকে হঠাৎ অঙ্কুশের গলার শব্দ শুনতে পায়। পিছন ঘুরে তাকানোর সাহস পায় না মিথিলা। গম্ভীর গলায় অঙ্কুশ বলতে থাকে, কে আপনি? আমার রুমে কি করছেন? মিথিলা ভয় পেতে থাকে। ভয়ে সে নিজের মুখে হাত দিয়ে ভ্যাবাচেকা খেয়ে যায়। কি উত্তর দিবে স্যারকে? অঙ্কুশ কিছু না ভেবেই মিথিলার সামনে যেয়ে দাঁড়ায়। মিথিলা ধীরে ধীরে হাত সরালে অঙ্কুশ চমকে যায়, জোর গলায় বলে, তুমি এখানে কি করছো? স্যার, আসলে আমি আম্মুর সাথে আজকে আপনাদের বাসায় ঘুরতে এসেছি, তো ভাবলাম যে আমি আপনার রুমে এসেছি আপনাকে জিজ্ঞেস করার জন্য যে আপনি কি আজকে আমাকে পড়াতে যাবেন কিনা। তোমাকে মা বলেনি যে আমি রুমে নেই? হ্যাঁ, হয়তো বলেছে, আমি ভুলে গেছি। যাই হোক, কারো রুমে এভাবে আসাটা কি ঠিক? না মানে আমি তো আর কোনো খারাপ উদ্দেশ্যে আসিনি। হ্যাঁ, তবে আমি তোমার স্যার হই, তোমার শিক্ষক, তোমার টিচার, তাই অবশ্যই তুমি আমার রুমে আসতে পারো না। অদ্ভুত কথাবার্তা। আমি আপনাকে তো একটা প্রশ্ন করার জন্যই এসেছিলাম। এখানে আপনি আমাকে শাসন করছেন? আমি তো এখন আপনাদের বাসার মেহমান। তুমি মেহমান হও আর যাই হও, সর্বপ্রথম তুমি আমার একজন ছাত্রী। স্যার, বুঝেছি, আমি চলে যাই, আজকে দেখা হবে। চলে যাচ্ছ কেন? বাইরে যে বসো, আমি আসছি। না স্যার, অনেকক্ষণ যাবত এসেছি, এখন আম্মু আর আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে। এই বলে মিথিলা জোর কদমে চলে গেল অঙ্কুশের রুম থেকে। বের হয়ে ভাবতে লাগলো, কি অদ্ভুত এই লোকটাকে নিয়ে আর পারি না। প্রশ্ন করতেই থাকে আর সব কথাতে জ্ঞান দিতে থাকে। পুরাই একটা আস্ত রোবট, ভেতরে কোনো অনুভূতি নেই। আমার মতো সুন্দরী মেয়েকে দেখেও তার মন গলে না। কিভাবে যে তাকে পটাবো, এইসব কথা ভাবতে ভাবতেই মিথিলা তার আম্মুর কাছে যায় আর আম্মাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় পৌঁছে মিথিলা ফ্রেশ হয়ে এইদিকে অঙ্কুশ বই গোছাতে গিয়ে তার টেবিলে একটা উপহার আর চিঠি পায়। হাতে নিতে সে বুঝতে পারে এটা আর কারো কাজ না, মিথিলার কাজ। মিথিলা এই চিঠিটা তাকে দিয়েছে আর উপহারও মিথিলাই দিয়েছে, কারণ আজ মিথিলাই তার রুমে এসেছিল। অঙ্কুশ দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চিঠিটা খুলে পড়তে শুরু করে। চিঠিতে সুন্দরভাবে প্রথমে লেখা ছিল, প্রিয় অঙ্কুশ স্যার, আমি জানি আপনি চিঠি পাওয়ার পর আমার উপর অনেক রেগে যাবেন, তাই তো আমি আমার নাম এখানে লিখে দেইনি। আশা করি আপনি আমাকে চিনতে পারবেন না। আমি আপনারই একজন ছাত্রী। বেশ অনেক দিন হয়ে গেল আপনার সাথে আমার পরিচয়, যদিও আপনি অনেক কঠোর। আমি আপনার মতো কঠোর না। আমার মন খুবই নরম, খুবই সাদাসিধে মানুষ আমি। আমার ভিতরে লজ্জা বলতে কিছুই নেই। আমি আজকে চিঠিতে লিখে দিচ্ছি আমি আপনাকে ভালোবাসি, আর সাথে এটাও বলে দিচ্ছি আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমার পক্ষ থেকে এই ছোট্ট একটি উপহার আপনি রাখবেন, আমার একটাই রিকোয়েস্ট। চিঠিটা পড়ে অঙ্কুশ থমকে গেল। আজ অবধি তাকে এরকম চিঠি দেওয়ার সাহস কেউ পায়নি। সে রেগেও গেল প্রচুর। রাগে উপহার না নিলেও চিঠিটা নিজের পকেটে নিয়ে মিথিলার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এমনি সে এখন মিথিলাকেই পড়াতে যাচ্ছিল। আর অন্যদিকে মিথিলা অতি আগ্রহে বসেছিল, ভয় পাচ্ছিল অনেক। কি হবে আজ, কি উত্তর দিবে তাকে অঙ্কুশ? ইতিমধ্যে অঙ্কুশ দরজায় কড়া নাড়ে। মিথিলা দৌড়ে গিয়ে দরজা খুলে। দরজা খুলতে দেখতে পাই অঙ্কুশের রাগী চেহারা। অঙ্কুশ বলে, রুমে আসো তাড়াতাড়ি।
অঙ্কুশের চেহারা দেখেই মিথিলার ভিতরে উথাল পাথাল শুরু হয়ে যায়। নানা রকম চিন্তারা মাথায় আসে। তারপর সে দরজাটা লক করে তার রুমের দিকে যায়। রুমে ঢুকতে টেবিলে গিয়ে বসে, কিন্তু অঙ্কুশ ছিল দাঁড়ানো। তাই মিথিলা বলে, স্যার আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন। তোমার কি মনে হয় আমি এখন বসতে পারবো? বসতে পারবেন না কেন? কি হয়েছে? মিথিলা, এমন ভাব ধরো না যে তুমি কিছুই জানো না। হয়েছেটা কি? তুমি কি চাও আমি তোমার মা বাবার সাথে কথা বলি? তুমি আমার ছাত্রী, তোমার সাহস কি করে হয় আমাকে চিঠি লেখার? আর উপহার, তুমি আমাকে কেনই বা উপহার পাঠিয়েছো? আমি পাঠাইনি, আমি আপনাকে কোনো চিঠিও দেইনি। মিথ্যা বলার অভ্যাস তোমার এখনো গেল না? তোমার হাতের লেখা স্পষ্ট আমি চিনি। আর সবচেয়ে বড় কথা, আজ তুমি আমার বাসায় গিয়েছিলে, আবার আমার রুমেও গিয়েছিলে। মিথিলা কি বলবে বুঝতে পারে না। অঙ্কুশের এসব কথা শুনে তার চোখের কোণে জল জমে যায়। অঙ্কুশের দিকে অশ্রু চোখে তাকিয়ে মিথিলা এক নিঃশ্বাসে বলতে থাকে, হ্যাঁ আমি লিখেছি, তো কি হয়েছে? আমি কি এখন কাউকে পছন্দ করতে পারবো না? আমি কি আপনার মতো নাকি? আমার মন পাথর না। মিথিলা, তুমি আমার বয়সে অনেক ছোট, শুধু অনেক না, অনেক বেশি। তোমার এই আবেগ কাজে লাগবে না, তুমি এখনো অনেক ছোট। এসব আমার আবেগ নয়, আমি সত্যিই আপনাকে ভালোবাসি, তাই আমার সাথে এইভাবে কথা বলবেন না। তুমি পাগল হয়ে গিয়েছো, আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি। মিথিলা চেয়ার থেকে উঠে দাঁড়ায় আর অঙ্কুশের অনেকটা কাছে গিয়ে বলে, ভালোবাসা বয়স মানে না, জানেন? আমিও মানি না, কারণ আমি আপনার বয়স পেশা দেখি না, আমি শুধু আপনাকে ভালোবাসি। মিথিলার মুখে এই সব কথা শুনে অঙ্কুশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, নিশ্চুপ হয়ে আসে। কিছুক্ষণের জন্য মিথিলার দিকে তাকিয়ে থাকে। অঙ্কুশের পাথর মন একটুর জন্য গলে মোমবাতির মতো হয়ে যায়। তবে তৎক্ষণাৎ সে আবারও তার রাগী রূপে ফিরে আসে আর মিথিলাকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। আজ আর পড়ায় না মিথিলাকে। অঙ্কুশ চলে গেলে মিথিলার মা মিথিলার রুমে আসে। কি রে অঙ্কুশ, চলে গেল যে? আজ তোকে পড়াবে না? না পড়াবে না, আজ স্যার একটু ব্যস্ত। ও আচ্ছা, তাই তো বলি হুট করে অঙ্কুশ চলে গেল কেন? আচ্ছা মা তুমি যাও, আমি পড়তে বসবো। আচ্ছা ঠিক আছে। মিথিলার মা চলে গেলে মিথিলা বিছানায় বসে অঙ্কুশের বলা কথাগুলো মনে করে কাঁদতে থাকে। কেননা সে অঙ্কুশকে অনেক ভালোবেসে ফেলেছে। অন্যদিকে অঙ্কুশের মাথায়, বাড়ি গিয়ে কি করবে সে? মিথিলাকে পড়ানো বাদ দিয়ে দিবে? তার থেকে দূরত্ব বাড়িয়ে দিবে? নাকি মিথিলার মা বাবাকে জানাবে? পিচ্ছি মিথিলা কিভাবে সাহস পেল এসব করার? বাসায় গিয়ে অঙ্কুশ ফ্রেশ হয়ে নিজের কাজকর্ম শেষ করে যখন রাতে ঘুমাতে গেল, তখন হঠাৎ মিথিলার দেওয়া সেই উপহারের দিকে আবার তার চোখ পড়ল। না চাইতেও সেই উপহার নিজের হাতে নিয়ে অঙ্কুশ খুলে দেখল একটা ঘড়ি। বেশ সুন্দর, অঙ্কুশের মনের মতোই। অঙ্কুশ নিজের অনুভূতির কথা কাউকে বলে না, তবে মিথিলার জন্য তার মনে একটা সফট কর্নার তো আছেই। না হলে সে মিথিলার দেওয়া উপহার দেখে মুচকি হাসে কেন? এইসবই ভাবতে থাকে অঙ্কুশ। তারপর দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিজেকে বোঝায়, কি ব্যাপার অঙ্কুশ, পিচ্ছি একটা মেয়ের চোখের পানির দিকে তাকিয়ে নিজে গলে গেলি? এইটা কখনো সম্ভব না। একটা বাচ্চা মেয়েকে নিয়ে আমি কিভাবে সংসার করব? আর সে তো আমার ছাত্রী। এটা অসম্ভব ব্যাপার। কাল থেকে আর আমি মিথিলাকে পড়াবো না, এইসব নিয়েও আর ভাববো না। তারপর অঙ্কুশ ঘুমিয়ে পড়ল। আর অন্যদিকে মিথিলা ছটপট করছে, ঘুমাতেই পারছে না। অঙ্কুশকে হারানোর ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এইভাবে না ঘুমিয়ে রাত পার করে দেয় মিথিলা। পরদিন সকালে সে স্কুলে যায়। তার ক্লান্ত শরীর দেখে অন্তরা জিজ্ঞেস করে, কি রে, কি হয়েছে তোর? মন খারাপ মনে হয়েছে? না, মন খারাপ না। আমি তোর সেই পিচিকালের বান্ধবী, আমার থেকে কি লুকাচ্ছিস তুই? আরে আর বলিস না, আমিও যে এত পাক না। কেন, আবার কি পাকনামি করেছিস শুনি? এত কিছু না ভেবে অঙ্কুশ স্যারকে চিঠিটা দেওয়া উচিত হয়নি। মানে কি, তুই ওই রাগী স্যারকে প্রেমে চিঠি দিয়েছিস? তুই কি পাগল? এখন ওই বজ্জাত স্যারটা যদি তোর মা বাবাকে ওসব তোর কর্মকাণ্ড বলে দেয়, তখন কি হবে ভেবেছিস? ওসব আমি পরোয়া করি না। আমার তো ভয় হচ্ছে এই ভেবে যে অঙ্কুশ স্যার যদি আমাকে আর পড়াতে না আসে। উফ, তোর মতো পাগল আমি আগে দেখিনি। তুই কি যে একটা পাগল! তুই একটা সিনিয়র স্যারের পিছে পড়ে আছিস। চুপ কর তো, দেখিস বিয়ে করলে তো আমি অঙ্কুশ স্যারকেই করব। উফ, রাতুল তোকে কত পছন্দ করে।
তুই রাতুলের সাথে প্রেম কর। এখন কি তোর বিয়ের বয়স হয়েছে নাকি? আর সবচেয়ে বড় কথা, ওই সিনিয়র বজ্জাত রাগী স্যার তোকে কোনোদিনও ভালো রাখবে না। একবার যদি আমাকে ভালোবেসে ফেলে আমাকে ভালো রাখবে, অনেক বেশি ভালো লাগবে। ওই বজ্জাত স্যার তোকে কোনোদিনও ভালোবাসবে না। সময় হলে অবশ্যই বাসবে, দেখিস তুই। মিথিলার মুখে এসব কথা শুনে অন্তরা আর কিছু বলল না, কারণ অন্তরা জানে মিথিলার সাথে কথাই পারা মুশকিল। কারণ মিথিলা যা বলে তাই করে ছাড়ে। স্কুল থেকে ফেরার পথে রাতুল মিথিলাকে ডেকে পাঠায়। ক্যান্টিনে মিথিলা যায় এবং রাতুল মিথিলাকে বলে, কেমন আছো মিথিলা? ভালো আছি। আমাকে ডাকলে যে? আজ তোমাকে কিছু কথা বলবো। বলো, শুনছি। পাশেই বসা ছিল অন্তরা আর মিথিলার ক্লাসের অনেকেই, যারা অঙ্ক স্যারের কোচিংয়ে পড়াশোনা করে, তারাও সেখানে উপস্থিত ছিল। হুট করে রাতুল বলল, মিথিলা, আমি তোমাকে ভালোবাসি জানো। মিথিলা কোনো রিয়াক্ট করলো না, কারণ সে আগে থেকেই জানে রাতুলের মনের কথা। তাই সে কিছুক্ষণ চুপ থাকে। চুপ কেন? আমাকে উত্তর দাও প্লিজ। আমি চাই তুমিও আমাকে ভালোবাসো। না। না মানে কি? রাতুল, আমি তোমাকে বন্ধু হিসেবে মানি, আমি তোমাকে ভালোবাসি না। আমি অন্য একজনকে ভালোবাসি। আজ থেকে আমাকে এসব আর বলবে না। এক নিঃশ্বাসে এসব কথাগুলো রাতুলকে বলে মিথিলা সেখান থেকে চলে গেল। রাতুল মিথিলার মুখে এসব কথা শুনে অনেক কষ্ট পেল। আশেপাশে সবাই তার দিকে তাকিয়েছিল, তাই রাতুল লজ্জায় ক্যান্টিন থেকে চুপচাপ বেরিয়ে গেল। রাতুলকে সান্ত্বনা দেওয়ার জন্য রাতুলের পেছন পেছন গেল। মিথিলা স্কুল থেকে ডিরেক্ট বাসায় চলে গেল। আর অন্যদিকে অঙ্ক স্যারের কোচিংয়ে বসে মিথিলা আর রাতুলের ঘটনাগুলো নিয়ে সবাই আলোচনা করতে লাগলো। তখনই অঙ্কুশ সব শুনে ফেলল। অঙ্কুশ এইসব শুনে প্রায় অবাক, কেননা মিথিলা অন্য কাউকে ভালোবাসে বলতে তাকেই বুঝিয়েছে। তার মানে মেয়েটা তাকে সত্যিই ভালোবাসে। তারপর অঙ্কুশ ক্লাসে সবাইকে চুপ করিয়ে অঙ্ক বুঝিয়ে সেখান থেকে বাসায় চলে যায়, আর মিথিলাকে পড়াতে যায় না। আর অন্যদিকে মিথিলা ভাবছে অঙ্কুশ তাকে পড়াতে আসবে। সময় পার হয়ে যাওয়ার পর মিথিলা আর না পেরে তার বাবার কাছে যায় এবং বলে উঠে, বাবা। হ্যাঁ মা, বল কি হয়েছে? অঙ্কুশ স্যার আজ আমাকে পড়াতে আসেনি। সে তো কখনো পড়া মিস দেয় না। তুমি কি তাকে একটু কল করবে? হয়তো কোনো কাজে গেছে, একদিন না পড়ালে কি হয়? না মানে বাবা, আমার সামনে পরীক্ষা অনেক, তাই বলছি। আচ্ছা, আমি অঙ্কুশকে কল করে জিজ্ঞেস করছি। এরই মধ্যেই অঙ্কুশকে কল করে মিথিলার বাবা। অঙ্কুশ ফোন হাতে নিতেই দেখে মিথিলার বাবার কল। সে রিসিভ করে। বাবা, কেমন আছো? ভালো আছি আঙ্কেল, আপনি? আমিও ভালো আছি। তো কি করছো? বসে আছি। তো আজ মিথিলাকে পড়াতে আসবে না? মেয়েটার নাকি পরীক্ষা। মিথিলার বাবার মুখে পড়ানোর কথা শুনে অঙ্কুশ কি বলবে ভেবে পায় না। কিছুক্ষণ চুপ থেকে সে উত্তর দেয়, আঙ্কেল আমি আসছি, আসলে আজ একটু দেরি হয়ে গেছে। আচ্ছা বাবা, আসো। ওকে। অঙ্কুশ কি করবে ভেবে পায় না, তাই সে বাধ্য হয়ে চলে যায় মিথিলার বাসায় তাকে পড়াতে। মিথিলা তো মহা খুশি অঙ্কুশকে দেখে। পড়া বের করো। হ্যাঁ হ্যাঁ, বের করছি। যা যা পড়তে দিয়েছিলাম সব পড়ো, না বুঝলে জিজ্ঞেস করো। মিথিলা বই বের করতে করতে বারবার অঙ্কুশের দিকে তাকাচ্ছিল। আজ অঙ্কুশ বেশ চুপ, কিছুই বলছে না। পড়া বাদে একটা শব্দ তার মুখ থেকে বের হলো না। তবে মিথিলা আর পারছে না। মিথিলা বলেই বসলো, স্যার আপনি আমার উপরে রেগে আছেন তাই না? অঙ্কুশ একটু বিরক্ত হয়ে উত্তর দিল, তাহলে কি আমার রাগ করা উচিত নয়? আচ্ছা স্যার, ভালোবাসা কি অপরাধ? হ্যাঁ, আমার কাছে এটা অপরাধ। স্যার আপনি কবে আমার এই অনুভূতিগুলো বুঝবেন? তুমি এইসবই বলবে নাকি পড়বে? বাড়তি কথা বললে আমি তোমাকে পড়াবো না বলে দিলাম। আমাকে হুমকি দিচ্ছেন? অবশ্যই বেশি বাড়াবাড়ি করলে আমি তোমার বাবার কাছে এইসব বলতে বাধ্য হব। যান যান, বলে দিন, আমার কোনো সমস্যা নেই। আমি তো আরো খুশি হব। তোমার দিকে একটু লজ্জা নেই? তুমি কেন খুশি হবে শুনি? বাবা জানলে আপনার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। চুপ করো, তোমাকে আমি বিয়ে করব? কখনোই না। বিয়ে তো আপনার আমাকেই করতে হবে। চুপচাপ পড়ো, আমি বাসায় যাব। মিথিলা আর কথা না বাড়িয়ে পড়া শেষ করলো। এইবার অঙ্কুশ চেয়ার থেকে উঠতেই মিথিলা অঙ্কুশের হাত টান দিয়ে ধরল। তখনই অঙ্কুশ অবাক চোখে মিথিলার দিকে তাকিয়ে বলল, কি করছে সব? পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, পাগল হয়ে গিয়েছি। বলেন যে আমাকে বিয়ে করবেন, না হলে আজ হাত ছাড়বো না। পাগল হয়ে গিয়েছো তুমি?
আমি তোমাকে কেন বিয়ে করব? আমি আপনাকে চাই আর আপনাকেই বিয়ে করব। হাত ছাড়ো। কেউ দেখলে আমাকে আর তোমাকে বিয়ে কিভাবে ছাড়ো বলছি। হাত। আমি জবাব চাই। অনেক হয়েছে। আমি তোমাকে ভালোবাসি না মিথিলা। ভালোবাসেন না বেসে ফেলবেন শীঘ্রই? কখনোই না। এই বলেই অঙ্কুশ মিথিলাকে নিজের থেকে ছাড়িয়ে মিথিলাকে ধাক্কা দিয়ে চলে যায়। মিথিলাও কম না, নিজের চেষ্টা চালিয়েই যাবে সে। কোনো মতে হার মানার মেয়ে না। যেহেতু সে অঙ্কুশকে ভালোবাসে, তাকেই বিয়ে করবে ভেবে নিয়েছে। আর সেটা যেভাবেই হোক। মনে মনে ভাবতে থাকে মিথিলা যে কি করে অঙ্কুশকে পাওয়া যায়। যাই হয়ে যাক, অঙ্কুশকে নিজের করে পেতে হবে তার। তাই এইসব নিয়ে মিথিলা ভাবছে। পরের দিন স্কুল থেকে আসার পথে সে অঙ্কুশের বাসায় যায় এবং অঙ্কুশের মায়ের সাথে বসে। অঙ্কুশের মা মিথিলাকে বেশ আদর করেন। আন্টি, এখন আপনার শরীরের অবস্থা কেমন? এখন ভালো আছি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। অবশ্যই। কি প্রশ্ন? আপনি কি অঙ্কুশ স্যারকে বিয়ে দিবেন না? আর বইল না, ও তো বিয়ের জন্য রাজি হতে চায় না। কিভাবে রাজি হবে? সে তো অন্য একজন মেয়েকে পছন্দ করে। কি বলো? কে সেই মেয়ে? ও তো আমাকে কিছুই বললো না। আমি সব জানি আন্টি। আমাকে বলো, কে সেই মেয়ে? অঙ্কুশ যাকে পছন্দ করে তার সাথে বিয়ে দেব। আসলে সে লজ্জায় আপনাকে বলতে পারছে না, তাই ভাবলাম আজ আমি আপনাকে সব বলে দেই। বলো মা। আমি অঙ্কুশ স্যারকে পছন্দ করি। সেও পছন্দ করে, তবে স্বীকার করে না। কি বলছো? আসলেই? জি আন্টি, আমি সত্যি বলছি। আমি তাকে অনেক বেশি পছন্দ করি। আর আমি চাই আপনি আমাদের বাসায় বিয়ের ব্যাপারে কথা বলুন। আমি স্যারকে বিয়ে করতে চাই। খুবই খুশি হয়েছি, কিন্তু অবাক হলাম, কারণ অঙ্কুশ সব সময় বলে সে তার বয়সের ছোট মেয়েকে বিয়ে করবে না। হ্যাঁ জানি, সে তো আমাকে পিচ্চি বলে। তবে ভালোবাসা কি বয়স মানে আন্টি? আচ্ছা, কোনো চিন্তা নেই, আমি তোমার পরিবারের সাথে কথা বলবো। আচ্ছা, তবে আন্টি আপনি অঙ্কুশ স্যারকে কিছু বলবেন না প্লিজ। সে জানলে আমার উপর রাগ করবে। আচ্ছা ঠিক আছে, আমি কালই তোমার বাসায় যেয়ে বিয়ের ব্যাপারে কথা বলবো। অঙ্কুশের মায়ের মুখে এমন কথা শুনে মিথিলা তো খুশিতে লাফিয়ে ওঠে। খুশিতে অঙ্কুশের মাকে জড়িয়ে ধরে আর বলে, খুব শীঘ্রই আপনি আমার শাশুড়ি হতে যাচ্ছেন। মিথিলার কথা শুনে অঙ্কুশের মা মুচকি হাসেন। কেননা সেও মনে মনে মিথিলাকে বাড়ির বউ হিসেবে পছন্দ করতেন। তবে মিথিলা অঙ্কুশের বয়সে বেশ ছোট, তাই এইসব নিয়ে তিনি বেশি ভাবেননি। কিন্তু আজ এইসব নিয়েই তাকে ভাবতে হবে। অঙ্কুশের বাসায় ফেরার সময় হয়ে গেছে, তাই মিথিলা তাড়াহুড়ো করে চলে গেল। বাসায় ফিরে আজ মিথিলা বেশ খুশি। বিকেলে যখন অঙ্কুশ তাকে পড়াতে আসলো, তখন মিথিলা কোনো বাড়তি কথা বলল না, শুধু চুপচাপ পড়ল। আর মিথিলাকে এমন চুপচাপ দেখে অঙ্কুশ বেশ অবাক হলো। কিন্তু অঙ্কুশও কিছু বলল না, মিথিলাকে পড়িয়ে চুপচাপ চলে গেল। পরদিন অঙ্কুশের মা অঙ্কুশের বাবার সাথে এই সব ব্যাপার নিয়ে আলোচনা করলেন এবং অঙ্কুশের বাবারও কোনো রকম আপত্তি নেই। তাই অঙ্কুশের মা সিদ্ধান্ত নিলেন আজই মিথিলার বাড়ি যাবেন। যেই ভাবনা সেই কাজ। বিকেলে অঙ্কুশের মা অঙ্কুশের বোনকে নিয়ে মিথিলার বাসায় আসলো। অঙ্কুশের বোন রূপা মিথিলাকে ছোট বোন হিসেবে অনেকটাই ভালোবাসে। মিথিলার বাসায় সবাই একসাথে বসা, তখনই অঙ্কুশের মা বলে উঠলেন, আমি আজ একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। জি ভাবি, বলেন। কি ব্যাপার? আপনাদের আর আমাদের সম্পর্ক খুবই ভালো। আমি চাই এই সম্পর্ক আরো গভীর হোক। মানে কি ভাবি? বুঝলাম না। আমি অঙ্কুশের জন্য মিথিলাকে পছন্দ করেছি। আমি চাই মিথিলা আমার বাড়ির বউ হোক। কি বলছেন ভাবি? অঙ্কুশ তো মিথিলার বয়সে অনেক বড়। হ্যাঁ ভাবি, অঙ্কুশ আমার ছেলের মতোই, তবে ওর আর মিথিলার বয়সের অনেক পার্থক্য। দেখেন ভাই ভাবি, আমাদের কালে বিয়ে যখন হতো তখন আমাদের বরের সাথে আমাদের বয়সের পার্থক্য অনেক থাকতো। আসলে বয়সটা কিছুই না, যদি মনের মিল থাকে। ভাবি বুঝলাম, তবে অঙ্কুশ আর মিথিলা কি রাজি হবে? মিথিলাকে জিজ্ঞেস করেন ও রাজি কিনা। আর অঙ্কুশের কথা বাদ দেন, ওই তো অবশ্যই রাজি হবে। মিথিলার মা একটু চিন্তায় পড়ে যান। স্কুলে পড়ুয়া মেয়েকে সে বিয়ে দিবে একটা সিনিয়র টিচারের কাছে। সে একটু ভেবে মিথিলাকে ডেকে পাঠায়। মিথিলা সবার সামনে আসলে মিথিলার মা মিথিলাকে প্রশ্ন করেন, তোর জন্য একটা খবর আছে। মিথিলা মুচকি হাসে। সে তো বুঝেই যায় কথা প্রায় এগিয়ে গেছে। তার মানে অঙ্কুশকে পাওয়া এখন তার জন্য অনেকটা সোজা হয়ে গেছে। কিন্তু সে এমন ভাব ধরে যেন কিছুই জানে না, আর নিজের মায়ের প্রশ্নের উত্তর দেয়, কি খবর? তুই কি বিয়েতে রাজি? দেখ মা,
মন থেকে বল, তুই কি তোর স্যারকে বিয়ে করবি? তুই যদি রাজি না থাকিস তাহলে সরাসরি বলে দে। মিথিলা সবার দিকে এক নজর তাকিয়ে সরু গলায় উত্তর দেয় যে সবার সামনেই বলি, অঙ্কুশ স্যারকে আমার বেশ ভালোই লাগে। আমি তো বিয়েতে রাজি মা, এখন শুধু তোমাদের সিদ্ধান্ত নেওয়া বাকি। মিথিলার মুখে এমন কথা শুনে মিথিলার মা বেশ অবাক হয়ে যান। তবে একটা মাত্র মেয়ে তাদের, তাই মেয়ের কথাই তারা ভাবে। মিথিলার মা বাবা ভাবেন অঙ্কুশ ভালো ছেলে, আর যেহেতু মিথিলা পছন্দ করে তাহলে দেরি কিসের। মিথিলার মা বলেন, ভাবি, আমার মনে হয় এই সম্পর্কে আমাদের ভালো হবে, তবে আমাকে একটু সময় দিন ভাবার। জি ভাবি, অবশ্যই। না, আর ভাবতে হবে না। অঙ্কুশ আমাদেরই ছেলে, আর যেহেতু মিথিলার পছন্দ, আমরা বিয়েতে রাজি। মিথিলার বাবার মুখে এই কথা শুনে অঙ্কুশের মা, অঙ্কুশের বোন অনেক খুশি। পাশাপাশি মিথিলা তো বেশ খুশি। রুমে গিয়ে নাচতে শুরু করে দেয় সে। মিথিলা যেভাবে প্ল্যান করেছিল সব সেভাবেই হচ্ছে, শুধু অঙ্কুশ কোনো ঝামেলা না করলেই হয়। অঙ্কুশের মা আর বোন তাদের বাসায় চলে যায়, আর অঙ্কুশ বাসায় ফিরলে অঙ্কুশের মা অঙ্কুশকে তার রুমে ডাকে। মা, ডেকেছ আমাকে? আমার পাশে এসে বস, তোর সাথে কথা আছে। হ্যাঁ বলো, কি কথা? তুই আমাকে তোর মনের কথা বলিসনি তো, কি হয়েছে? আমি জেনে গেছি তুই যে কাউকে পছন্দ করিস। মানে কি? আমি আবার কাকে পছন্দ করি? হয়েছে, আর নাটক করিস না। আমি জানি তুই যে মিথিলাকে পছন্দ করিস। আজ ওর বাসায় গিয়েছিলাম আমরা, আর ওর সাথে তোর বিয়ে দেব। মায়ের মুখে এসব কথা শুনে অঙ্কুশের মাথার উপর তো আকাশ ভেঙে পড়ে। কি হচ্ছে এসব? কি বলছো মা, পাগল হয়ে গিয়েছো? আমি ওকে পছন্দ করতে যাব কেন? ও আমার ছাত্রী। হয়েছে, চুপ কর। মা, তুমি ভাবলে কিভাবে? মিথিলাকে আমি বিয়ে করতে পারবো না। ও আমার বয়সে অনেক অনেক ছোট, একটা বাচ্চা মেয়ে। ওই কি সব বকছিস? বেশি কথা বলিস না। আজকাল বয়স দেখে কে? আর সবচেয়ে বড় কথা, মিথিলা তোকে পছন্দ করে, তুইও করিস। কি হচ্ছে? সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা মা, তোমাকে এসব আবল তাবল কথা কে বলেছে? যেই বলুক, আমি তোর মনের খবর জেনে গেছি, এই অনেক। যা, রেস্ট নে, কয়েকদিন পর তোর বিয়ে প্রস্তুতি নে। মা, তুমি কি মজা করছো আমার সাথে? কেন মজা করব বল আমাকে? বিয়ে নিয়ে আমি মজা করব? যা রুমে যা, ফ্রেশ হয়ে নে। অঙ্কুশ বুঝে যায় এইসব মিথিলার কাজ। এইসব প্যাচ মিথিলা বাঁধিয়েছে। কি যে রাগ হচ্ছে অঙ্কুশের। অঙ্কুশ কিভাবে তার মাকে সব বুঝাবে, আর তার মা তাকে বিশ্বাসও করবে না। কি এক মহা বিপদে পড়ে গেল অঙ্কুশ। দ্রুত নিজের রুমে গিয়ে মিথিলাকে কল করে। মিথিলার ফোনে অঙ্কুশের কল দেখেই মিথিলা অবাক হয়ে যায়, আর সাথে সাথে রিসিভ করে। ওই পাশ থেকে রাগী কণ্ঠ নিয়ে অঙ্কুশ বলতে থাকে, তুমি কি চাইছো মিথিলা? আপনাকে। চুপ করে বেয়াদব মেয়ে, তুমি আমার মাকে কি বলেছ? মা আমাকে বিশ্বাসই করছেন না, বলছেন আমি নাকি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, তো খারাপ কি বলেছে? বেশি হয়ে যাচ্ছে মিথিলা। আমি তোমাকে বিয়ে করব না আগেও বলেছি, তুমি কেন জেদ করছো? অত শত কথা আমি জানি না। আমি বিয়ে করলে তো আপনাকেই করব, পারলে বাধা দিন। আর শোনেন, আমাদের বিয়ে প্রায় হয়েই গিয়েছে, ধরে নিন। অসম্ভব। শুধু কবুল বলা বাকি। আমি মাকে সব খুলে বলবো তুমি যে এইসব করছো। বলেন, আমি কি ভয় পাই নাকি? অঙ্কুশ রাগে ফোন কেটে দিল। রাগে সে নাক ফুলাচ্ছে। কি করবে সে এই মিথিলাকে নিয়ে? সে আর পারছে না। সারা রাত ভাবে কিভাবে এই বিয়েটা আটকানো যায়। সকাল হতেই অঙ্কুশ মায়ের কাছে ছুটে যায় আর বলতে লাগে, মা, তুমি আজ মিথিলাদের বাসায় ফোন করে বলো যে আমি এই বিয়ে করব না। অঙ্কুশের মা অবাক হয়ে অঙ্কুশের দিকে রাগী চোখে তাকায়। এমনিতে তো আমার কোনো কথা শুনিস না, আবার আমার মান সম্মান নষ্ট করবি? এখানে মান সম্মান নষ্ট করার কি আছে? মা, আমি মিথিলাকে বিয়ে করব না। পাগল হয়ে গেছিস তুই? ওকে পছন্দ করিস, তাহলে বিয়ে করতে সমস্যা কি? আর সবচেয়ে বড় কথা, কাল আমি ওদের বাসায় কথা বলে এসেছি। এত বড় ব্যাপারে কথা বলার আগে আমাকে জিজ্ঞেস করা কি তোমার উচিত ছিল না মা? ওমা, এখানে জিজ্ঞেস করার কি আছে? আমি তো জানি তুই মিথিলাকে পছন্দ করিস। মা, আমি এই বিয়ে করব না। পাগল হয়ে গিয়েছিস? কি চাচ্ছিস? তাদেরকে কথা দিয়ে এসেছি, আর কেনই বা তুই বিয়ে করবি না? কি হয়েছে তোর? তোর বাবা যদি এসে জানতে পারে অনেক রেগে যাবে। উফ, বিয়ে কোনো পুতুল খেলা নয় মা, তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। তোর বিয়ের বয়স চলে যাচ্ছে, আমি আর তোকে কি জিজ্ঞেস করব? তুই ওকে পছন্দ করিস, তো বিয়ে করতে সমস্যা কি? মা,
মিথিলা তোমাকে সব কিছু মিথ্যা বলেছে। আমি ওকে পছন্দ করি না, ও আমাকে পছন্দ করে। যেই যাকে পছন্দ করুক, বিয়ে হচ্ছে মানে হচ্ছে। মা এসব কি বলছো? প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। এতদিন তোকে অনেক বিয়ের কথা বলেছি, রাজি হলি না। এখন যখন বিয়ে ঠিক করলাম, রাজি হচ্ছিস না। আমি মিথিলার বাবা মাকে বিয়ের ব্যাপারে আগে বলেছি, আর আমি যদি বিয়ের ব্যাপারে আগেই না করে দেই, কিভাবে কি হবে বুঝতে পারছিস? কত কষ্ট পাবে, আঘাত পাবে তারা। তুমি বুঝিয়ে বললে তারা আঘাত পাবে না, কষ্ট পাবে না। এত কিছু আমি বুঝি না। এই বিয়ে হবে মানে হবে। আর মিথিলা তো খারাপ মেয়ে নয়। তুমি বোঝো না ব্যাপারটা। মিথিলা আমার বয়সে অনেক অনেক ছোট। আমি এই পিচ্চি মেয়েকে নিয়ে কিভাবে সংসার করব? আগেও বলেছি, এখনো বলছি, ভালোবাসা বয়স মানে না। আর আমার মিথিলা তো তোর বয়স নিয়ে কোনো সমস্যা নেই, তাই তুইও চুপ থাক। প্লিজ মা, আমাকে বোঝার চেষ্টা করো। অঙ্কুশের মা অঙ্কুশের কোনো কথা না শুনেই সেখান থেকে চলে গেলেন। তিনি এখন আর অঙ্কুশের বাহানা শুনবেন না। অঙ্কুশ রাগে মিথিলাকে আবার কল করলো। মিথিলা রিসিভ করে কিছু বলার আগেই অঙ্কুশ বলে উঠল, তুমি জানো মিথিলা, আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে বিয়েও করতে চাই না। তাহলে কেন এই বিয়েতে না করছো না? ভালোবাসা সে তো একদিন না একদিন হয়েই যাবে। তোমার মতো বাচ্চা মেয়ে ভালোবাসার কি বোঝে? স্যার দয়া করে আমাকে বাচ্চা বলবেন না। আমি অন্তত ভালোবাসাটা বুঝি। স্কুলে পড়ুয়া একটা মেয়ে ভালোবাসার কি বোঝে, সেটাই আমার মাথায় আসছে না। আপনি আমার মনের অনুভূতি বুঝবেন না। যাই হোক, রেডি থাকেন, আমি খুব শীঘ্রই আপনার ঘরে বউ হতে যাচ্ছি। তোমার মতো পিচ্চি বাচ্চাকে আমি আমার বউ বানাবো না। বউ তো আপনার হয়েই ছাড়বো। অঙ্কুশ কিছু বলার আগেই আজ মিথিলা ফোন কেটে দেয়। অঙ্কুশ রাগে বিড়বিড় করে বলতে থাকে, কত সাহস এই মেয়েটার! আমার মুখের উপর কল কেটে দিল, আবার মুখে মুখে তর্কও করলো। অঙ্কুশ কি করবে বুঝতে পারছে না। কিভাবে বিয়ে আটকাবে সে? তার মা তার কোনো কথাই শুনতে রাজি না। তার উপর বিয়ের কথা প্রায় এগিয়ে এসেছে। আর অঙ্কুশ কখনো এত পিচ্চি মেয়েকে জীবনসঙ্গী হিসেবে চায়নি। এর মধ্যেই 2 দিন চলে যায়। মিথিলা যায় স্কুলে আর অন্তরাকে জানায় সে বিয়ে করছে। অন্তরা বেশ অবাক হয়ে যায়। কি বলছিস এসব? সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুই দেখি যা বলিস তাই করে দেখাস। ইয়েস। দেখিস অঙ্কুশ স্যার এ বিয়ে ভেঙে দিবেন। ভাঙলে ভাঙুক, আমি আবার জোড়া লাগিয়ে দিব। তোর দেখি বেশ সাহস রে। এত কিছু বুঝি না, এখন শুধু একটাই টার্গেট, অঙ্কুশ স্যারকে বিয়ে করা। অঙ্কুশ বেশ চিন্তিত, তবে কি করবে সে বুঝে উঠতে পারে না। এর মধ্যে অঙ্কুশের মা বাবা মিথিলার বাসায় চলে যান বিয়ের তারিখ ঠিক করার জন্য। অঙ্কুশ এই ব্যাপারে জানে না। যখন অঙ্কুশ বাসায় ফিরে মাকে খুঁজে না পায়, তখন সে রূপাকে জিজ্ঞেস করে। রূপা জানায়, ভাইয়া, মা বাবা মিথিলার বাসায় গেছে, তুমি জানো না নাকি? মানে কি মা? আমাকে তো কিছুই বলেনি। কেন গিয়েছো ওই বাসায়? আজব তো ভাইয়া, এটাও জানো না মিথিলা তোমার বিয়ের তারিখ ঠিক করতে গেছে? কি বলছিস? পাগল হয়ে গেছিস তুই? মা তো আমাকে কিছুই বললো না। কি জানি, আমরা তো বাসার সবাই জানি, কিন্তু তুমিই জানো না। এই তো দেখা যায়, যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। এটা মজা করার সময় নয়, ফাইজলামি বাদ দে। ভাইয়া এত রেগে গেলে হবে? দেখো না মিথিলা কত কিউট বাচ্চা, ভালো একটা মেয়ে। সে তোমার বউ হবে, তোমার তো খুশি হবার কথা। চুপ কর। তুই জানিস ও আমার কত ছোট, আর ওকে আমি বোনের চোখে দেখেছি। তো কি হয়েছে, এখন থেকে বোনের চোখে দেখবে? আমার তো মিথিলাকে অনেক ভালো লাগে, মায়াবী নিষ্পাপ চেহারা। চুপ কর, অনেক হয়েছে। আর ওর গুণ গেয়ে আমার মাথা খাইস না। আমি মাকে কল করি। অঙ্কুশ তার মাকে অনেকবার কল করলো, কিন্তু তার মা কল রিসিভ করেন না। তাই অঙ্কুশ ডিরেক্ট মিথিলাকে কল করে। মিথিলা কল রিসিভ করতেই অঙ্কুশ বলে, মা তোমাদের বাসায় গিয়েছেন? হ্যাঁ, জানেন না আপনি? জানলে কখনো যেতেই দিতাম না। তাহলে ভালো হয়েছে জানেন না। মিথিল, আমি সিরিয়াস, তুমি বিয়ের জন্য না করে দাও। আমিও সিরিয়াস, আমি না করব না। আপনার সমস্যা থাকলে আপনি এসে না করেন। যেটা পারবো না সেটা বলছো কেন? আমিও পারবো না। এইসব ঝামেলা তুমি শুরু করেছো, তাই দয়া করে তুমিই শেষ করো। এইসব শেষ করার জন্য শেষ করি নাই মিস্টার অঙ্কুশ চৌধুরী। অঙ্কুশ কি বলবে ভাষা খুঁজে পায় না, কারণ সে জানে সে যাই বলুক সব বৃথা যাবে। অন্যদিকে মিথিলার বাসায় বসা মিথিলার বাবা মা, অঙ্কুশের বাবা মা তারা একসাথে সিদ্ধান্ত নিচ্ছেন বিয়ের ব্যাপারে। তারিখও তারা ঠিক করেছেন নিজেদের ইচ্ছে অনুযায়ী।
অঙ্কুশ এইসব কিছুই জানে না। অঙ্কুশের মা বাসায় ফিরে আসার পরই অঙ্কুশ দৌড়ে এসে তার মাকে নানা রকম প্রশ্ন করতে থাকে। তখনই অঙ্কুশের মা বলে ওঠেন, 1 সপ্তাহ পর তোর বিয়ে। কি মানে কি কী সব বলছো মা, মজা করছো নাকি? আমি এই বিয়ে নিয়ে মজা করতে যাব কেন? আর আমার হাতে অনেক কাজ, আমি গেলাম। দাঁড়াও মা, আমি তো তোমাকে বললামই বিয়ে করব না, তবু তুমি বিয়ের তারিখ কেন ঠিক করতে গেলে? আমি কি তোর কথা শুনবো নাকি? তোর বাবা আর আমার এই একটাই সিদ্ধান্ত। চুপ থাকবি, বাড়তি কথা বলিস না। আমাদের মান সম্মানের কথা অন্তত চিন্তা কর। আর শোন, বিয়ে নিয়ে আমি আর কোনো কথা শুনবো না। কাল তুই মিথিলাকে নিয়ে শপিংয়ে যাবি, আর সাথে রূপাকেও নিয়ে যাস। বিয়ে করতে চাচ্ছি না, তুমি শপিংয়ের কথা বলছো? আর এত তাড়াতাড়ি কিসের বিয়ে? তোর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আর ওদিকে মিথিলার কদিন বাদে পরীক্ষা, তাই আমি আগেই বিয়ে পড়িয়ে রাখবো। উফ, হয়েছে, চুপ কর। কাল সকালে আর যেতেই হবে তোকে। কি থেকে কি হয়ে গেল অঙ্কুশ কিছুই বুঝতে পারছে না। 1 সপ্তাহ পর নাকি তার বিয়ে, আর সে এখন জানলো, তাও আবার সেই পিচ্চি মেয়েকেই তার বিয়ে করতে হবে। রাগে সে একাকার। তবে তার এখন আর কিছুই করার নেই, সব মুখ বুজে সইতে হবে। কেননা তার মা বাবা সব কিছু একদম ঠিক করে ফেলেছে। এখন যদি অঙ্কুশ আপত্তি জানায় তাহলে তার মা বাবা কষ্ট পাবে, এই ভেবে অঙ্কুশ চুপ থাকে। অন্যদিকে মিথিলা মহা খুশি, সে তার মনের মানুষকে আপন করে পেতে যাচ্ছে। অঙ্কুশকে সারা জীবনের জন্য পেয়ে যাবে সে। পরের দিন মিথিলা, অঙ্কুশ আর রূপা শপিংয়ে গেল, কিন্তু অঙ্কুশ একদম চুপচাপ। সে তো মিথিলার উপর প্রচুর রেগে আছে, কিন্তু মিথিলা তো কম নয়। স্যার, এখন থেকে আপনাকে কি বলে ডাকবো? হ্যাঁ ভাইয়া, এখন থেকে মিথিলা তোমাকে স্যার আর বলতে পারবে না, তাই না? তাহলে কি বলে ডাকবে? আমি ওর বয়সে অনেক বড়, আর আমি ওর টিচার, তাই আমাকে স্যার বলেই ডাকলে ভালো হয়। ভাইয়া, এইটা তুমি কোনো কথা বললে? এরকম হয় নাকি নিজের স্বামীকে কেউ স্যার বলে ডাকে? হ্যাঁ, দেখো কি অদ্ভুত কথা বলে তোমার ভাইয়া। চুপ করবে এখন, আর আমাদের বিয়ে এখনো হয়নি, হলে দেখা যাবে। মিথিলা, রূপা, অঙ্কুশ সবাই একসাথে মিথিলার জন্য গহনা কিনতে গেল। তারপর শাড়ি সব মিথিলার পছন্দ অনুযায়ী কেনা হলো। অন্যদিকে অঙ্কুশ তো চুপচাপ এইসব দেখছে। মিথিলা যখনই অঙ্কুশের সামনে শাড়ি দেখায়, অঙ্কুশ কিছুই বলে না। তবে মিথিলা অঙ্কুশের পছন্দ রং জানে। শপিং শেষে রূপা বলে, আমার কলেজে কিছু কাজ আছে, আমি সেখানে যাব। অঙ্কুশ ভাইয়া, তুমি মিথিলাকে নামিয়ে দিয়ে বাসা যাও। এই ফাজিল ভাইয়ার সাথে তুই আমাকে একা রেখে চলে যাচ্ছিস? উফ, ও তোমার হবু বউ, আর তুমি এসব বলছো ভাইয়া? চুপ কর, কলেজের কাজ পরে করিস, আমাদের সাথে চল। না, গুরুত্বপূর্ণ কাজ। এই কাজ আজকেই ছিল তোর? আচ্ছা যা। ওকে। আসলে রূপা চায় যে অঙ্কুশ আর মিথিলা একসাথে কিছু সময় কাটাক, তাই সে আড়াল হওয়ার সুযোগ খুঁজে নিলে এইদিকে অঙ্কুশ তো বারবার মিথিলার দিকে রাগের চোখে তাকাচ্ছে, আর মিথিলা মুচকি হাসছে। কি সমস্যা তোমার, হাসছো কেন? ও মা, এখন কি হাসতেও পারবো না নাকি? অন্যের জীবন ধ্বংস করে তুমি হাসছো? আমি আবার কার জীবন ধ্বংস করলাম? তোমার সামনেই দাঁড়িয়ে আছে। আমি আপনার জীবন করিনি, আরও উজ্জ্বল করেছি। আমাকে ধন্যবাদ জানান। কিভাবে উজ্জ্বল করেছো শুনি? আমার মতো কিউট রোমান্টিক বউ কই পাইবেন? চুপ করো পিচ্ছি। নিজের বউকে কেউ এভাবে বলে নাকি? উফ, কাকে নিয়ে পড়েছি। তারা আর কথা না বলে অঙ্কুশ মিথিলাকে বাসায় পৌঁছে দিতে গেল। রিকশায় বসে থাকা অবস্থায় মিথিলা বারবার অঙ্কুশের গায়ের সাথে ঘষাঘষি করছে আর হাসছে। এর আগে কখনো অঙ্কুশ কোনো মেয়ের সাথে রিকশায় বসেনি, তাই তার এইসবে বেশ রাগ হলো। উফ, তুমি কি দূরে থাকতে পারো না? কদিন বাদে আপনার বউ হব আর আমাকেই দূরে যেতে বলছেন? আমার এই রকম একদম পছন্দ না। আমার শরীরে কেউ টাচ করলে রাগ ওঠে। আপনার রাগ কবে না ওঠে? আচ্ছা বাদ দাও, তোমার তো পরীক্ষা, পড়তে বসো ঠিকভাবে। উফ, আবার পড়াশোনা আসলো কোথা থেকে? যত যাই হোক, তুমি আমার স্টুডেন্ট, আমি কখনো চাইবো না যে তুমি পরীক্ষায় ফেল করো। সেটা পরে দেখা যাবে, আগে বিয়ে নিয়ে ভাবি। তোমাকে কিছু বলাই বেকার, আমি এখানে নেমে যাই, তুমি যাও বাসায়। ও মা, এখানে নামার কি আছে? আমাকে বাসায় দিয়ে আসেন আর বাসা থেকে ঘুরে যান। না, আমি যাব না। কেন, শরম পান নাকি? উফ, চুপ করো বাচ্চা মেয়ে। অঙ্কুশ মানিব্যাগ থেকে টাকা বের করে রিকশা ভাড়া দিয়ে চলে যায় সেখান থেকে, আর মিথিলা সোজা যায় বাসায়। বাসায় যাওয়ার সাথে সাথেই তার মা বলেন, কি রে অঙ্কুশ, আসলো না যে? স্যার, পড়াতে যাবেন মনে হয়।
মিথিলার মুখে স্যার শুনে মিথিলার মা হেসে উঠলেন। মাকে হাসতে দেখে মিথিলা বলতে লাগলো, হাসছো কেন মা? তোর কথা শুনে হাসি পাচ্ছে। কয়দিন পর তোর বিয়া, আর তুই তোর হবু বরকে স্যার বলছিস? মিথিলা হালকা লজ্জা পেয়ে বলল। না মা, চিন্তা করো না, অভ্যাস বদলে যাবে। এই বলে মিথিলার মা মিথিলার মাথায় হাত বুলিয়ে দিলেন। কখনো ভাবিনি এত তাড়াতাড়ি তোকে বিয়ে দিব। কিভাবে কি হয়ে গেল দেখ, তোর বয়সও কম, চিন্তা হচ্ছে। আরে মা, তুমি বেশি চিন্তা করছো। আমি তো নিজেই রাজি হয়ে বিয়ে করছি, তোমরা তো আর জোর করছো না। আচ্ছা বাদ দে, তোর মামা, চাচারা, নানি, মামারা সবাই আসবেন। 2 দিন পর থেকে সব আয়োজন শুরু করে দিব। আর কি কি শপিং করলি আমাকে দেখা। আচ্ছা। অঙ্কুশও বাসায় চলে যাওয়ার পরেই দেখে বাসায় অনেক মেহমান। নিজের বড় বোন শম্পা আর দাদি চাচিরা সবাই হাজির বাসায়। অঙ্কুশকে দেখে সবাই অঙ্কুশকে কাছে নিয়ে বসে, আর সবাই বেশ খুশি অঙ্কুশের বিয়ে নিয়ে। অঙ্কুশের গ্রামের বাড়ির প্রায় সবাই অঙ্কুশের বাসায়। কি রে বাবা, কেমন আছিস তুই? দাদির তো খোঁজই নিস না। ভালো আছি দাদিমা, আসলে সময় পাই না। ভালো হয়েছে তোর বিয়ে, আমরা শুনে তো বেশ খুশি হয়েছি। আমার নাতিনের বিয়ে বলে কথা। ছেলের বিয়েতে কোনো কমতি রাখবো না মা। হ্যাঁ, কোনো কমতি রাখবি না বলে দিলাম। আর মেয়েকে যখন ছবিতে দেখলাম ভালোই লাগছে। পিসি মেয়েই আমার অংশের সাথে মানাবে। সবাই কথা বলছে, অঙ্কুশ ফ্রেশ হতে চলে গেল। অঙ্কুশ মিথিলাকে ভালোবাসে না, তবে মাঝে মাঝে মিথিলার কথা অজান্তে তার মনে পড়ে। কিন্তু এইসব বিষয়ে অঙ্কুশ অবহেলা করে। 2 বাসায় বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। অঙ্কুশ তো বিয়েতে রাজি না, তবে কি করবে, মা বাবার দিকে তাকিয়ে খুশি থাকতে হবে। মিথিলা আর অঙ্কুশের বাসার বিয়ের দাওয়াত দেওয়াও শুরু হয়ে গেছে। ডালা লেনদেন থেকে শুরু করে প্রায় সব শেষ, এখন শুধু বিয়ে বাকি। আজ গায়ে হলুদ, মিথিলার বাসায় তো জমজমাট আয়োজন। মিথিলা সেজেছে সুন্দর করে, বেশ সুন্দর লাগছে তাকে। আর পাশে বসা আছে তার বান্ধবী অন্তরা। কি কপাল দেখ তোর, যাকে চাইলি তাকে কাল পেতে যাচ্ছিস। হ্যাঁ, তবে এখন একটা জিনিস পাওয়া বাকি। এখন আবার কি বাকি? অঙ্কুশ স্যারের ভালোবাসা পাওয়া বাকি। কি জানি সেটা পাবি কি না, সে তো উপরওয়ালা ভালো জানে। যেমনি হোক ওই বজ্জাত রাগী স্যারকে আমার ভালোবাসার মর্ম বোঝাতেই হবে। দেখ কি হয়। গায়ে হলুদের আয়োজন 2 বাসায় শুরু হয়ে গেছে। জমজমাট আয়োজন, চারপাশ সুন্দর করে সাজানো, নাচ গান, সবার একসাথে আনন্দ। এর মধ্যে অনেক সময় পেরিয়ে যায়। তারপর মিথিলা একটু সুযোগ পেয়ে অঙ্কুশকে কল করে, কিন্তু অঙ্কুশ তো নাছোড়বান্দা, মিথিলার কল রিসিভ করে না। মিথিলাকে মেসেজে জানায়, খুব তো আমাকে বিয়ে করার শখ হয়েছে তোমার, কাল থেকে আমার বউ হবে তুমি। আর এই আমি অঙ্কুশ তোমাকে মজা চাখাবো, তারপর বুঝবে তুমি বিয়ের কত স্বাদ। এই মেসেজ দেখে মিথিলা তো পুরাই অবাক, তবে তার এতে কোনো আসে যায় না। দেখতে দেখতে অঙ্কুশ আর মিথিলার বিয়ের দিন এসে পড়ে। আজ তাদের বিয়ে। আজ লাল টুকটুকে বউ সেজেছে মিথিলা। অঙ্কুশরা মিথিলাদের বাসায় এসে বিয়ে পড়াবে ছেলেপক্ষ আসার আগে মিথিলার বাবা সব আয়োজন শেষ করলেন। আর মিথিলা তৈরি হয়ে নিজের রুমে বসে আছে। বারবার ফোন চেক করছে এই ভেবে যে অঙ্কুশ তাকে মেসেজ দিয়েছে, কিন্তু কোনো মেসেজ নেই। কিছু সময়ের মধ্যেই ছেলেপক্ষরা বাসায় হাজির। মিথিলার বান্ধবীরা গেট ধরে বরের কাছে বেশ অনেকটাই টাকা আদায় করে। পরে তাদের খাওয়া শেষ হলে বিয়ে পড়ানোর সময় হয়। তখন অন্তরা আর মিথিলার মামাতো বোন মিথিলাকে বাহিরে নিয়ে আসে। অঙ্কুশ মিথিলার দিকে তাকিয়ে ধ্যানে চলে যায়, আর মনে মনে ভাবতে লাগে, পিচ্চি এই মেয়েকে তো বেশ সুন্দরী লাগছে বউয়ের সাজে। হুট করে অঙ্কুশের হুঁশ ফিরে আসে। অঙ্কুশ নিজেই নিজেকে বিড়বিড় করে বলতে থাকে, সৌন্দর্য দেখে মিথিলার প্রতি মায়া হলে চলবে না, ওর উপর প্রতিশোধ দিতে হবে, কারণ এখনও অঙ্কুশের জেদ রাগ কমেনি। কিছুক্ষণের মধ্যে কাজী এসে তাদের বিয়ে পড়ানো শুরু করলো। মিথিলা তো খুবই উত্তেজিত আর অনেক খুশি, এই ভেবে যে সে যাকে পছন্দ করত তাকেই সে জীবনসঙ্গী হিসেবে পাচ্ছে। আর অন্যদিকে অঙ্কুশ ভাবছে, এই পিচ্চি মেয়েটা আমার জীবনটাই ধ্বংস করে দিল। বিয়ে পড়ানো শুরু হলো। মিথিলা দিন কবুল বলল খুশি খুশি। তারপর অঙ্কুশ কবুল বলেই বিয়ের আসর থেকে উঠে চলে গেল। মেহমানরা তো অবাক, কি হলো ছেলের, কিন্তু মিথিলা কিছুই ভাবল না। অন্তরা মিথিলার কাছে এসে বলল, কি রে,
তোর জামাই তোকে দেখে পালালো নাকি? মিথিলা হাসতে হাসতে বলল, পালাবে কই, সেই ঘুরে আমার কাছে আসতে হবে। তোর বর কবুল বলেই চলে গেল আর তুই মিটি মিটি হাসছিস। তো কি হয়েছে, এখন কি আমি কাঁদবো? একটু পরেই চলে আসবে দেখিস। অঙ্কুশের বাবা দ্রুত অঙ্কুশকে কল করলো। কি হলো বাবা, কই গেলি? তুই কবুল বলেই তোমরা বউ নিয়ে আসো, আমি বাড়ি যাই। পাগল হয়ে গেছিস? জামাই ছাড়া কেউ বউ নিয়ে যায় বাড়ি? আমার ভালো লাগছে না। আমি আর কিছু শুনবো না, তাড়াতাড়ি এখানে আয়। মানুষজন কি ভাববে? ভাবুক। তুই নিজের বাবার কথা শুনবি না? সে চুপচাপ আবারও মিথিলার বাসায় গিয়ে মিথিলার পাশে বসে পড়ে। তখন মিথিলা অঙ্কুশের দিকে তাকিয়ে মুচকি হাসে আর মনে মনে বলে, খুব তো ভাব দেখাচ্ছিলে, এখন ফিরে আসলে কেন? কিছুক্ষণ পরই মিথিলার বিদায়ের সময় আসলো। মিথিলার মা বাবা মিথিলাকে বিদায় দিলেন। যেহেতু মা বাবার একমাত্র মেয়ে, তাই তারা অঙ্কুশের হাত ধরে বললেন, আমাদের মেয়েকে সুখে রেখো, কষ্ট দিও না। অঙ্কুশ কি বলবে বুঝতে পারে না, তবে তাদের কথা দেই যে সে মিথিলাকে ভালো রাখবে। মিথিলার বিদায়ের পর মিথিলা অঙ্কুশের বাসায় পা রাখে। অনেক মেহমান। আজ মিথিলার প্রচুর ক্লান্ত। সেই সকাল থেকে না খেয়ে বউ সেজে বসে থাকতে থাকতে সে ক্লান্ত হয়ে পড়েছে। তার মধ্যে একটার পর একটা মেহমান আসতেছে নতুন বউ দেখার জন্য। রূপা ব্যাপারটা বুঝতে পেরে সবাইকে বলল, অনেক হয়েছে বউ দেখা, এখন একটু বউকে রেস্ট নিতে দাও তোমরা। হ্যাঁ রূপা, ঠিক বলেছিস তুই। মিথিলাকে অঙ্কুশের রুমে নিয়ে যা, মেয়েটা অনেক ক্লান্ত। রূপা মিথিলাকে অঙ্কুশের রুমে নিয়ে গেল। রুম ফুল দিয়ে সাজানো, এত সুন্দর করে সাজিয়েছে, সব কাঁচা ফুল দিয়ে পুরো রুমে ফুলের ঘ্রাণ ছড়িয়ে আছে। রূপা মিথিলাকে সুন্দর করে খাটের ওপর বসিয়ে দিল ঘোমটা দিয়ে। মিথিলা অঙ্কুশের অপেক্ষা করছে। অন্যদিকে অঙ্কুশ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। এক বন্ধু রিহাব বলল, কিরে দোস্ত, তুই তো জিতে গেলি, পিচ্ছি সুন্দরী মেয়ে বিয়ে করলি। উফ, জিতলাম নাকি হারলাম জানি না, তবে বিয়েতে মত ছিল না, জানিসই তো। আরে পাগল নাকি, তুই তো জিতেছিস। মেয়েটা দেখতে সুন্দর, সব দিক থেকেই পারফেক্ট। সবাই রিহাবের কথায় সাই জানালো। অঙ্কুশের আরেকটা বন্ধু বলে উঠল, এত সুন্দর একটা বউ রেখে তুই এখনো আমাদের সাথে আড্ডা দিচ্ছিস? যা রুমে যা, তোর বউ অপেক্ষা করছে। একদম ইচ্ছে করছে না ওর সামনে যাওয়ার, আর একটু থাকি তোদের সাথে। আরে মেয়েটা হয়তো তোর জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করছে, তুই না গেলে কষ্ট পাবে। তাদের কথার মাঝেই রিহাবও বলে উঠল, পাগল নাকি, নয়া বউ রুমে রেখে এখানে এসে বসে যদি গল্প করিস, তোর বউ কষ্ট পাবে। কষ্ট পাইলে পাক, নিজের ইচ্ছাই তো বিয়ে করেছি জোর করে, আমি তো করতে চাই নাই। আরে তুই যা এখন, মেয়েরা বিয়ের দিন অনেক ক্লান্ত থাকে, এত ক্লান্ত শরীর নিয়ে তোর জন্য অপেক্ষা করছে, আর তুই এই সব কথা বলছিস। অঙ্কুশের আরেক বন্ধু বলে উঠল, যেটা হবার হয়েই তো গিয়েছে, এখন ওই সব কথা বলে তো আর লাভ নেই। এখন ও তোর বিয়ে করা বউ, এটা তোর বুঝতে হবে। উফ, যাচ্ছি, তোরা সবাই মিলে পাগল বানিয়ে ফেলছিস আমাকে। এই বলে অঙ্কুশ নিজের রুমের দিকে গেল। রুমে গিয়ে দেখল মিথিলা সুন্দর করে ঘোমটা দিয়ে বসে আছে। মিথিলাকে এড়িয়ে নিজে ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। মিথিলা ভাবল, কি ব্যাপার, এভাবে এড়িয়ে চলে গেল কেন? মিথিলা নিজের দাঁত কামড়াচ্ছে আর ভাবছে, এতক্ষণ তার জন্য অপেক্ষা করলাম এই ক্লান্ত শরীরটা নিয়েও, আর সে কিনা এসে কিছু না বলে ফ্রেশ হতে গেছে। আমাকে ভেবেছেটা কি? অঙ্কুশ ওয়াশরুম থেকে টাওয়াল দিয়ে চেহারা মুছতে মুছতে বের হলো। মিথিলাও কম না। বিছানা থেকে নেমে অঙ্কুশের কাছে গিয়ে বলল, এই যে সারাটা দিন এই ভারী শাড়ি গহনা পরে আছি, ক্লান্ত হয়ে গিয়েছে, তারপরেও কিছু চেঞ্জ করিনি, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম এতক্ষণ, আর আপনি আমার দিকে তাকালেনও না একবার। আমি তো তোমাকে বলিনি ক্লান্ত শরীর নিয়ে এই ভারী শাড়ি গহনা পরে আমার জন্য অপেক্ষা করতে? আর আমার তাকানো দিয়ে কি হবে? আজব। এই যে মিস্টার, আমি আপনার বউ, আমার দিকে তাকাবেন না তো কার দিকে তাকাবেন? অঙ্কুশ ঘুরে মিথিলার অনেকটা কাছে চলে গেল। মিথিলা তো ভ্যাবাচাকা খেয়ে গেল। এত কাছে অঙ্কুশ কখনো আসেনি। যেহেতু অঙ্কুশ বেশ লম্বা, মিথিলা পিচ্ছি মেয়ে, তাই সে অঙ্কুশের বুকের বরাবর। অঙ্কুশ একটু নিচু হয়ে মিথিলার চোখ বরাবর চাহনি দিয়ে আস্তে আস্তে বলল, তুমি পিচ্ছি মেয়ে, বর বউয়ের সম্পর্কে কি জানো? মিথিলা অঙ্কুশের দিকে চোখ উঠিয়ে বলল, যা যা জানা লাগে সবই জানি। ও আচ্ছা, তাই? কি কি জানো তুমি, শুনি। আপনি তো জানেনই বাসর ঘরে কি কি করতে হয়, আবার আমাকে জিজ্ঞেস করছেন কেন? মিথিলার মুখে এমন কথা শুনে অঙ্কুশ লজ্জা পেয়ে গেল। কাশি উঠে গেল তার। মিথিলা তার জন্য পানি নিয়ে তাকে দিল। খেয়ে অঙ্কুশ বলতে লাগলো,
এত পাকনা কেন তুমি? আমি তোমার পাকনামি দেখলে অবাক হয়ে যাই। অবাক হওয়ার কি আছে? আর আমি পাকনা না, শোনেন, আমার সাথে আসেন। এই বলেই মিথিলা অঙ্কুশের হাত ধরে অঙ্কুশকে বিছানায় বসালো। পাশে মিথিলা বসে বলতে লাগলো, আজ এত সুন্দর রাত আমাদের, বিয়ে তো হয়েই গেছে, এখন রাগ অভিমান করে কোনো লাভ নেই। মানুষের জীবনে বিয়ে তো একবারই হয়, আর বাসর রাতটা সবার জন্যই অনেক স্পেশাল। আমি চাই আমাদের আজকের রাতটা অনেক সুন্দর হোক। অঙ্কুশ মনে মনে ভাবছে, ইস, মেয়েটা কত সুন্দর করে কথাগুলো বলল। আসলে মিথিলার বয়স কম হতে পারে, কিন্তু সব কিছুই বুঝে জানে। এই প্রথম মিথিলার কথা শুনে অঙ্কুশের অনেক ভালো লাগে, তাই একটু মুচকি হাসে আর বলে, আমি তো বিয়েতে রাজি ছিলাম না, আর তোমার সাথে আজকে রাতটা কিভাবে স্পেশাল করব, কি করব? আপনি এত বোকা কেন? ভুলে যান না, সব বিয়ে তো হয়েই গেছে। মিথিলার কথা শুনে অঙ্কুশও ভাবতে থাকে, হ্যাঁ, বিয়ে তো হয়ে গেছে, এখন সেসব কথা মনে করা একদমই বৃথা। তবে তাও সে নিজেকে শক্ত থেকে নরম করছে না। অত শত বুঝি না আমি। আচ্ছা চলেন বাসর করি। এই মেয়ে, কী সব বলছো তুমি? ভুলে গেছো আমি তোমার স্যার হই? আমি তোমার বয়সে অনেক বড়। আজব তো, ভুলে গিয়েছেন এখন আমি আপনার বিয়ে করা বউ, আর আপনি আমার বর। এখন আমরা স্যার আর স্টুডেন্ট না। তাই বলে এরকম কথা বলবে তুমি? এই বলেই যখন অঙ্কুশ বিছানা থেকে উঠে দাঁড়ায়, তখনই মিথিলা পিছন থেকে অঙ্কুশকে জড়িয়ে ধরে। অঙ্কুশ তো চমকে যায়। মুহূর্তের মধ্যেই অঙ্কুশের মন গলে যায়। তবে সে তো নিজেকে এত সহজে মিথিলার সামনে হার মানাবে না, তাই অঙ্কুশ সরে গেছে। কোথায় যাচ্ছেন? ঘুমাতে যাচ্ছি। আমাকে আদর ভালোবাসা না দিয়ে চলে যাচ্ছেন? ইস, তোমার দেখি কোনো লজ্জাই নেই। নিজের জামাইয়ের সাথে কিসের লজ্জা? তুমি অনেক ক্লান্ত, ফ্রেশ হয়ে নাও, তারপর ঘুমিয়ে পড়ো। আচ্ছা সব কিছুই বাদ দিলাম, তাহলে বাসর রাতের গিফট কই আমার? উফ, আবার কিসের গিফট? কালকে সবাই আমাকে জিজ্ঞাসা করবে আপনি আমাকে কি গিফট দিয়েছেন। তখন যদি আমি বলি আপনি কিছু দেন নাই, তখন কেমন দেখা যাবে বিষয়টা? যার যেটা ভাবার ভাবুক, আমার আর একদম ভালো লাগছে না। আমি এখন ঘুমাবো। মিথিলা আর কিছুই বলল না, ফ্রেশ হতে চলে গেল। অঙ্কুশ সোফায় শুয়ে পড়ল, তার একটু পরেই ঘুমিয়ে গেল। মিথিলা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে অঙ্কুশ ঘুমিয়ে পড়েছে সোফায়। মিথিলাও খাটে যেয়ে শুয়ে পড়ল। মিথিলা অঙ্কুশের দিকেই তাকিয়ে আছে আর ভাবছে, তার কি আমার জন্য একটুও মায়া হলো না? আজকের মতো একটা রাতেও সে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলো। একবার জিজ্ঞাসা পর্যন্ত করলো না আমি খেয়েছি নাকি। এর মধ্যে আবার ঘুমিয়ে পড়েছে। আমি তো ভেবেছিলাম বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে। আমিও হার মানব না, আপনার মনে জায়গা আমি করেই ছাড়ব। এইসব ভাবতে ভাবতে ক্লান্ত শরীর নিয়ে প্রায় ভোরের দিকে মিথিলা ঘুমিয়ে গেল। একটু পরে দরজায় কড়া নাড়ল রূপা। অঙ্কুশ উঠে দরজা খুলল। নিচে অনেক মেহমান এসেছে, তোমাদের দুজনকে সবাই ডাকছে। তুমি একটু তাড়াতাড়ি নিচে আসো ভাবি। ভাবিকে বলো সুন্দর করে তৈরি হয়ে আসতে। আচ্ছা বলছি, তুই যা, ও আসছে। আচ্ছা তুমিও আসো। আসছি। অঙ্কুশ মিথিলাকে জোরে জোরে ডাকে, তাই মিথিলা ঘাবড়ে উঠে গেলে অঙ্কুশ বলতে থাকে, কোনো বাঘ ভাল্লুক আসেনি যে এইভাবে উঠতে হবে। এইভাবে ডাক দিলে তো ভয় পাবই। আচ্ছা শোনো, তৈরি হয়ে আমার সাথে নিচে চলো, বাসার সবাই অপেক্ষা করছে, রূপা বলে গেল। মিথিলার ঘুম হয়নি, মাথাটাও ঘুরছে তার। তারপরও উঠে ফ্রেশ হয়ে সুন্দর করে তৈরি হয়ে অঙ্কুশের সাথে নিচে গেল সে। নিচের সিঁড়িতে পা দিতেই হুট করে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল মিথিলা। অঙ্কুশ মিথিলার সামনে ছিল। মিথিলাকে পড়তে দেখে অঙ্কুশ মিথিলার কাছে যায়। বসার সবাইও দৌড়ে আসে। অঙ্কুশ দ্রুত মিথিলাকে নিজের কোলে করে রুমে নিয়ে যায় আর তাড়াতাড়ি ডাক্তারকে কল করে। বাসার সবাই ঘাবড়ে যায়, হঠাৎ কী হলো মেয়েটার। অঙ্কুশও অনেক চিন্তায় পড়ে যায়। অঙ্কুশ যতই যাই করুক মিথিলাকে বেশি কষ্ট দিতে পারবে না সে। মিথিলাকে নিজের চোখের সামনে অজ্ঞান হতে দেখে অঙ্কুশের প্রচণ্ড খারাপ লাগছে। মিথিলার হাত ধরে বসে আছে অঙ্কুশ, আর সবাই মিথিলার রুমেই। ডাক্তার আসার সাথে সাথেই মিথিলাকে চেক করলো। অঙ্কুশ আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলো, ডাক্তার কি হয়েছে ওর? এইভাবে হঠাৎ অজ্ঞান হয়ে গেল যে? আপনারা কি খেয়াল রাখেন না? মেয়েটার শরীরটা অনেক দুর্বল, ঠিকমতো খাওয়ার অভাব আর অতিরিক্ত চিন্তার কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছে। এখন কি করতে হবে? ও এখন ঠিক হয়ে যাবে তো? আমি স্যালাইন দিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে। তবে তার যত্ন নেওয়ার খুব প্রয়োজন, তার শরীর দুর্বল অনেক। ডাক্তার দিক নির্দেশনা
ও কিছু ওষুধ দিয়ে চলে গেলেন। অঙ্কুশ ডাক্তারকে বাড়ির গেট পর্যন্ত পৌঁছে দিল আর বাসার সবাই বেশ চিন্তিত হয়ে পড়েছিল। নতুন বউ হঠাৎ অসুস্থ হয়ে গেল তাই। অঙ্কুশ রুমে আসতেই অঙ্কুশের মা বলতে লাগলেন, অঙ্কুশ, তুই কি মেয়েটার খেয়াল রাখতে পারিসনি? মেয়েটা যে না খেয়েছিল তুই কি জিজ্ঞেস করিসনি? একবার জিজ্ঞেস করবি না ও খেয়েছে কিনা? দেখলি তো না খেয়ে থাকার কারণে ওর কি অবস্থা হয়েছে। আসলে মা, এত ঝামেলার মধ্যে আমি বুঝতে পারিনি যে ও না খেয়ে আছে। আচ্ছা মিথিলা, রেস্ট নে, একটু পর জ্ঞান ফিরে আসবে। আমি ওর জন্য খাবার পাঠাচ্ছি, তুই খাইয়ে দে। আমি? তোকে ভূত এসে খাইয়ে দিয়ে যাবে মিথিলাকে? আচ্ছা ঠিক আছে, খাবার পাঠাও। তোর জন্য মেয়েটা অসুস্থ হয়েছে, খেয়াল রাখিস না? শোন বাবা, খেয়াল রাখো, ছোট মানুষ, ও বুঝে কম, তুই তো বুঝিস, ওকে ভালো রাখার চেষ্টা কর। আচ্ছা মা, ঠিক আছে। অঙ্কুশের মা যাওয়ার পর অঙ্কুশেরও ভিতরে ভিতরে খারাপ লাগতে শুরু করলো, কেননা তার কারণেই মিথিলা অসুস্থ হয়েছে। রাতে মিথিলা বলেছিল সে না খেয়ে ভারী জিনিস পরে বসে আছে। অঙ্কুশ তা এড়িয়ে গেছে। অঙ্কুশ মিথিলার পাশেই বসে আছে। মিথিলা চোখ মেলতেই দেখে অঙ্কুশ তার সামনে বসে আছে। কি হয়েছে, সামনে বসে আছেন যে? অজ্ঞান হওয়ার সাথে সাথে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো নাকি? না, স্মৃতিশক্তি তো হারায়নি। মা খাবার পাঠিয়েছে, খেয়ে নাও। তোমার শরীর দুর্বল, বেশি বেশি খেতে হবে। তাতে আমার কি? আমি অসুস্থ হলে তো আপনি বেঁচে যান। আমি বাঁচি না কিনা সেটা পরের কথা, আগে তুমি খেয়ে নাও। আমাকে খাইয়ে দিলে ভালো হয়। অঙ্কুশ এর আগে কাউকে খাইয়ে দেয়নি। প্রথমে অস্বস্তি বোধ করলেও পরে অঙ্কুশ নিজেই মিথিলাকে খাইয়ে দেয়। মিথিলাও খুশি খুশি খেয়ে নেয়। অঙ্কুশ মিথিলাকে ওষুধ দেয়। তারপর রুম থেকে বের হয়ে নিজের উপর নিজেই অবাক হয়ে যায় যে মেয়ের উপর তার প্রতিশোধ নেওয়ার কথা ছিল, আজ বিয়ের দ্বিতীয় দিনেই সেই মেয়েকে সে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। কি অবাককর বিষয়। অঙ্কুশ ভাবল মিথিলা ছোট মানুষ, ও যেহেতু অসুস্থ সেহেতু ওর জন্য চকলেট, চিপস, আইসক্রিম নিয়ে যাওয়াই উচিত। তাই বাসা থেকে বের হয়ে অঙ্কুশ অনেকগুলো চকলেট, চিপস কিনল। বাসায় গিয়ে রুমে ঢুকে মিথিলার হাতে দিল প্যাকেট। মিথিলা তো এইসব পেয়ে বেশ খুশি। বাহ, চাঁদ কই থেকে উঠেছে দেখি। নাটক কম করো। নাটক কই করলাম? মনে আছে আপনি বলেছিলেন আমাকে মজা চাখাবেন? সে কি, আপনি আমার জন্য চকলেট, চিপস, আইসক্রিম নিয়ে এসেছেন? আপনি এভাবে আমাকে মজা চাখাবেন? চুপ করো পিচ্ছি, আমি মাকে কথা দিয়েছি তোমার খেয়াল রাখবো, তাই এইসব নিয়ে এসেছি। এই কথা শুনে মিথিলার একটু মন খারাপ হলো, কিন্তু মিথিলা এই সব কেয়ার করে না। সে মনে মনে বলল, দেখেন আমাকে ঠিকই ভালোবাসবেন। কিছুক্ষণের মধ্যে মিথিলার মা বাবা মিথিলাকে দেখতে আসলেন। কেমন আছিস? ভালো আছি মা। আচ্ছা, নিজের খেয়াল রাখিস। আচ্ছা মা। মিথিলার মা অনেক সময় ধরে বসেছিলেন মিথিলার পাশে। এখন তিনি চলে গেলেন। এর মধ্যেই 2 দিন চলে গেল। এখন মিথিলা প্রায় সুস্থ। অঙ্কুশও নিজের কাজে যায় নিয়মিত। দুইজনে সারাদিন ঝগড়া ঝামেলা, কথা কাটাকাটি হতেই থাকে। আজকে কাজ থেকে ফেরার পথে মিথিলা তাকে কল করে। হ্যালো, বলো কি হয়েছে? আসার সময় আমার জন্য একটা গোলাপ ফুল আর কলম নিয়ে আসিয়েন। কি করবে এইগুলা দিয়ে? কাজ আছে। আসলে মিথিলা ডায়েরি লেখার জন্য কলম আর ফুল চেয়েছিল। অঙ্কুশ বাসায় ফিরে আসে, রেস্ট নিয়ে ঘুমিয়ে যায়। মধ্যরাতে যখন পানি খেতে উঠে তখন মিথিলার ডায়েরি সে পড়ে। সেখানে মিথিলার অঙ্কুশকে নিয়ে হাজার হাজার কথা। মিথিলা অঙ্কুশকে অনেক ভালোবাসে। তবে অঙ্কুশ আজ বুঝতে পারে যে সে কাকে অবহেলা করছে। কি লাভ এইসব করে? মিথিলা তো তারই বউ। চুপচাপ ডায়েরি রেখে অঙ্কুশ ঘুমিয়ে যায়। সকালে নাস্তা করেই যায় কাজে। কাজ থেকে ফেরার পথে সে একটা আংটি নিয়ে আসে মিথিলার জন্য, যেটা অনেক বেশি সুন্দর। তবে মিথিলাকে দেওয়ার সাহস পাচ্ছে না অঙ্কুশ। মিথিলা যখন গোসল করে ভেজা চুলে আয়নার সামনে দাঁড়িয়ে আছে তখন অঙ্কুশ তার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। কতদিন মিথিলাকে সে পড়িয়েছে, এই অনুভূতি আগে অনুভব করেনি। তবে আস্তে আস্তে অঙ্কুশ নিজের অজান্তেই এই পিচ্চি মেয়েকে ভালোবেসে বসেছে। কেননা সারাদিন কাজে থাকা অবস্থায় সে মিথিলাকেই মিস করে। বাসায় এসেও মিথিলাকে না দেখলে অস্থির হয়ে যায়। বিয়ের 1 সপ্তাহের মধ্যেই অঙ্কুশের মাঝে বিশাল চেঞ্জ আসে। যে রাগী বজ্জাত স্যার সবসময় মিথিলাকে বকাঝোকা করত,
সেই স্যার এখন অনেকটাই নরম আচরণ করে মিথিলার সাথে। আসলেই যে কেউই মিথিলার প্রেমে পড়তে বাধ্য, কেননা তার মায়াবী চেহারা, চঞ্চল হাসি খুশি মুখ আর মজার মজার কথা। মিথিলাও এই এক সপ্তাহ অনেক অপেক্ষা করে অঙ্কুশকে কাছে পাওয়ার। তবে মিথিলা ভাবেনি যে অঙ্কুশের মনে সে জায়গা করে নিয়েছে। ছাদে যখন মিথিলা বসেছিল তখন রূপা মিথিলার কাছে যায়। মিথিলা, আমার সাথে একটু শপিংয়ে যাবে? কিছু কেনাকাটা করতে হবে। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে যে। সমস্যা নেই, আমি ভাইয়া থেকে অনুমতি নিয়েছি, চলো যাই। আচ্ছা ঠিক আছে, চলো। মিথিলা আর রূপা চলে যায় শপিংয়ে। আসতে প্রায় অনেকটাই লেট হয়ে যায় তাদের। আসলে রূপা ইচ্ছে করেই লেট করে, কেননা সে আর অঙ্কুশ এটা প্ল্যান করেছে, কারণ আজ মিথিলার জন্মদিন। তাই অঙ্কুশ ভেবেছে আজ মিথিলাকে সে প্রপোজ করবে। তাই রূপাকে বলেছে মিথিলাকে বাহিরে নিয়ে যেতে। এদিকে মিথিলা এইসব কিছুই জানে না। রাতে যখন মিথিলা বাড়ি ফিরে রুমের দরজা খুলে, তখনই সে দেখে পুরো রুম মোমবাতি আর বেলুন দিয়ে সাজানো, সামনে কেক রাখা আর একটা চিঠি, যেখানে লেখা শুভ জন্মদিন প্রিয় মিথিলা। মিথিলা এসব কিছুই আশা করেনি। সে বেশ খুশি হয়ে যায় এইসব দেখে। তারপর পেছন ফিরে দেখে হাতে ফুল নিয়ে অঙ্কুশ দাঁড়ানো, কালো শার্ট পরা, সাথে হাতে ফুল। তাকে বেশ সুদর্শন লাগছে। এক সেকেন্ড আর দেরি না করে অঙ্কুশ মিথিলাকে শক্ত করে জড়িয়ে ধরে। বিয়ের পর এই প্রথম অঙ্কুশ মিথিলাকে বুকে জড়িয়ে ধরে। তারপর তাকে বলে, আমি ভেবেছিলাম এই পিচ্চি মেয়েকে বিয়ে করে ভালো থাকবো না, কিন্তু এখন এই পিচ্চি মেয়ের কারণেই সুখে আছি। এই পিচ্চি মেয়েকে ছাড়া কিছুই ভালো লাগে না। আমি নিজেই অবাক মিথিলা যে আমি অঙ্কুশ তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এই কথা শোনা মাত্রই মিথিলা খুশিতে আত্মহারা হয়ে যায়। এই দিনটার জন্যই সে এতদিন অপেক্ষা করছিল। আজ সে তার ভালোবাসার মানুষকে আপন করে পেয়েছে। আজ আমি অনেক খুশি। চোখে জল নিয়ে মিথিলা এই কথাগুলো বলতে থাকে। তখনই অঙ্কুশ তার চোখের জল মুছে তার কপালে আলতো করে চুমু খায়, তারপর গালে, তারপর তার ঠোঁট দুটোতে। তারপর সে মিথিলাকে ফুল দেয় এবং আংটি দিয়ে মিথিলাকে প্রপোজ করে এবং মিথিলাকে আংটি পরিয়ে দেয়। তারপর তারা একসাথে কেক কাটে। অঙ্কুশ মিথিলাকে কেক খাইয়ে দেয়। মিথিলার ঠোঁটে কেক লাগলে অঙ্কুশ নিজের ঠোঁট দিয়ে তা আলতো করে সরিয়ে নেয়। এইসব দেখে তো মিথিলা বেশ অবাক। এই রাগী সিনিয়র টিচার যে এত রোম্যান্টিক তা মিথিলার জানা ছিল না। সেই সারা রাত অঙ্কুশ মিথিলাকে নিজের বুকে জড়িয়ে ধরে রাখে। তাদের মধ্যে এক সূচ পরিমাণ ফাঁকা নেই। অঙ্কুশের বুকে মাথা। মিথিলা অঙ্কুশকে বলে, আমাকে কখনো ছেড়ে যেও না, তুমি আমার প্রথম আর শেষ ভালোবাসা মিথিলা। কখনো ছেড়ে যাবে না, সারা জীবন এইভাবে বুকের মধ্যে লুকিয়ে থাকবো। আজ তারা দুজনেই অনেক খুশি। এইভাবেই চলতে থাকে দুষ্ট মিষ্টি পিচ্চি মেয়ের সাথে সিনিয়র স্যারের সুখের সংসার।